Okay. So I'm reviewing the topics that are actually covered till now in this course. So these are the topics that are covered in this course. Have you get this course outline in this in your Google Classroom stream? Do you have you seen this document before? Am I audible? Hello. আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? No, sir, we have not. Yes, sir, you're audible, sir, but Hello. Am I audible right now? Yes, sir. yes, sir. Okay. স্যার আমরা স্যার ওইটা আমরা পাইনি স্যার, আপনি কি কাইন্ডলি স্যার আমাদের ক্লাসরুমে আপলোড দিয়ে দিতে পারবেন স্যার? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপলোড দিয়ে দিব। ঠিক আছে, Okay, আমি sir. জাস্ট আগে একটু বলছি যে কি কি টপিক অলরেডি কভার করেছি। সো এই প্রথম টপিকটা কভার করেছি, কম্পিউটার হোয়াট ইজ এ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটা মুজিব স্যার কভার করেছেন। কম্পিউটার হার্ডওয়্যার টপিকটা হচ্ছে আমি কভার করেছি। কম্পিউটার সফটওয়্যার, দিস ইজ কভার্ড বাই মুজিব স্যার। কনসেপ্ট অফ প্রোগ্রামিং, দিস ইজ অলসো কভার্ড। নাম্বার সিস্টেম ইজ কভার্ড। Please maintain some decorum in this class as you have joined in an online class. Maintain some decorum. গান ছেড়ে রাখছেন, প্লিজ কিছু decorum তো মেনটেন করা উচিত। ওকে, স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার আমাদের কি মিডের সিলেবাসটা ফুলটাই থাকবে ফাইনালে, নাকি হচ্ছে ফাইনালের কিছু থাকবে আর মিড থেকে কিছু থাকবে? নরমালি তো মিডের সিলেবাস ফুলটাই থাকে আর কি। হ্যাঁ, ঠিক আছে, বাট দেখি স্যারের সাথে কথা বলে স্যার যদি কোনো চ্যাপ্টার বাদ দিতে চান হয়তো বাদ দিবেন, বাট এটা থাকাটাই স্টুডেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য বেনিফিশিয়াল। ঠিক আছে, কারণ অলরেডি কিছু টপিক কিছু চ্যাপ্টার আপনি আগে থেকে পড়ে এসেছেন। সাপোজ মিডে 4টা টপিক ছিল, 4টা টপিক পড়ে এসেছেন। সো এই 4টা টপিক থেকে কিছু না কিছু কোশ্চেন তো তাহলে পাবেন ফাইনালে। আর যদি ফাইনালে টোটালি নিউ সেট অফ স্লাইডস দেই তাহলে টোটালি ডিফারেন্ট কম্বিনেশন, তো আবার নতুন করে সবকিছু পড়া লাগতেছে। মানে মিডে যে পড়াটা পড়ছেন ওই পড়াটা কখনো কাজে লাগবে না, ওই পড়াটা থেকে কোনো কিছু আসবে না। ঠিক আছে, মানে এটাই Okay, বেটার sir. আর কি, এটাই বেটার যদি ফাইনাল এবং মিডে যদি সিলেবাস যেটা থাকে সেটা যদি কমন থাকে, মানে কিছু যদি ওই যে মিডের সিলেবাস যদি ফাইনালি হুবহু থাকে, এটা আপনাদের জন্যই লাভ। ওকে, তো নাম্বার Okay, sir. সিস্টেম আমি কভার করেছি, ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম কভার্ড হয়েছে, টাইপস অফ ইনফরমেশন সিস্টেম, এটা আসলে এই দুইটা টপিক অলমোস্ট কাছাকাছি। সো যেহেতু স্যার ম্যানেজমেন্ট সিস্টেম কভার করেছেন অনেক ডিটেলসে, এটা আমি হয়তো আর সেপারেটলি কভার করব না। বায়োস বুটিং, এইটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন, এইটা স্যার এখনো কভার করে নাই, এটা হয়তো স্যার নেক্সট উইকে কভার করবেন। ক্লাউড কম্পিউটিং এন্ড ভার্চুয়ালাইজেশন, এটাও স্যার কভার করে নাই, এটা আমি অথবা স্যার কভার করব। Security, ethics, and computer science from a business perspective. Computer security and ethics I have already covered. Basically, ethics I have not covered yet, but I have covered computer security. AI and business perspective. Today I will cover this topic. Database management systems are is covering. ক্রিপ্টোগ্রাফি, ব্লকচেইন অলরেডি কভার্ড। এই টপিকটা হচ্ছে আমি ডিটেলসে কভার করেছি। কম্পিউটার কমিউনিকেশন এন্ড কানেক্টিভিটিটা ডিটেলসে কভার করেছি কম্পিউটার হার্ডওয়্যারে। সো এটা কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে এই টপিকটা কভার হয়েছে। হাউএভার আমি যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যারা নিউ কামার, যারা পরে জয়েন করেছেন, তাদের জন্য ফার্স্ট সাজেশন হচ্ছে ক্লাসে সবগুলা কোর্স, সবগুলা কন্টেন্টের বা সবগুলা টপিকের স্লাইড দেওয়া আছে। ঠিক আছে, সবগুলা টপিকের স্লাইড দেখবেন পাবেন। তো আপনার প্রথম কাজ হচ্ছে সবগুলা টপিকের স্লাইড সুন্দর মতো করে ডাউনলোড করা, ডাউনলোড করে ওইগুলা পড়া। শুধুমাত্র যারা মিট দিচ্ছেন, পরে এসে উনি যারা মিট দিচ্ছেন তারা দেখেছেন যে হুবহু ক্লাসে যা পড়িয়েছি সেটাই এসেছে। there is no question that is unseen or unknown, এরকম কোনো কোশ্চেন আসে না। যা পড়াইছি হুবহু আসে, স্লাইডে যা আছে হুবহু সেম জিনিসই আসে। যেহেতু স্লাইডে যা যা আছে হুবহু সেম জিনিসই আসতেছে, দ্যাট মিনস ইউর জব ইজ টু রিড স্লাইডস। স্লাইড পড়তে হবে। স্লাইডে কোনো জিনিস যদি না বুঝেন নেট থেকে হেল্প নেন। আমি যেহেতু কোনো বই মেটিকুলাসলি ফলো করছি না,
যদি স্লাইডে কোনো টপিক না বুঝেন বই পড়েন, বই না বিভিন্ন নেটে সার্চ করতে পারেন, গুগল করে দেখেন, গুগলে এরকম সেম টপিকের অনেকগুলো ব্লগ পাবেন, আর্টিকেল পাবেন, সেগুলো পড়তে পারেন। সেগুলো পড়লে হয়তো টপিকটা ক্লিয়ার হবে। স্টিল যদি মনে করেন আপনারা যে কোনো একটা পার্টিকুলার টপিক আমরা অনেক কেউই বুঝতেছি না, ইন দ্যাট কেস আমাদেরকে জানাতে পারেন, ওই পার্টিকুলার টপিকগুলো আবার ক্লাসে রিভিউ করব, ঠিক আছে? যদি পার্টিকুলার কোনো একটা টপিকের সমস্যা থাকে সবার, যে এই পার্টিকুলার টপিক আমরা কেউই ভালো মতো বুঝতেছি না, এটা হয়তো কঠিন লাগছে, এটা হয়তো আবার যদি নেওয়া হতো, ইন দ্যাট কেস ইট উড বি বেটার ফর অল অফ আস। ইন সাচ কেস উই উইল রিভিউ দোজ টপিকস অ্যাগেইন। সো সিআর হয়তো আমাকে এভাবে পরে জানাতে পারেন যে এই টপিকগুলো হয়তো একটু রিভিউ নেওয়া যেতে পারে। ওকে, এটা হচ্ছে ওভারঅল কোর্স কন্টেন্টের ব্যাপারে। এটা আমি এই আউটলাইনটা আমি দিয়ে দিব ক্লাসরুমে, এবং যারা নতুন আছেন চেষ্টা করেন স্লাইডগুলো পড়েন, এবং স্লাইডগুলো পড়লেই আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো ইউ উইল ডু ভেরি মাচ গুড ইন দ্য ফাইনাল এক্সামিনেশন অলসো। ওকে ওকে, আই হোপ ওভারঅল কোর্স কন্টেন্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে, বা যেটা বলছি এই আমি যে কথাগুলো বলতেছি এটার উপর আপনার কোনো ফিডব্যাক আছে? No, sir. Okay, feedback যদি না থাকে, then I'm covering today's topic. I'm starting today's topic. আজকের ক্লাসে আমরা ডাটা মাইনিং পড়বো। ডাটা মাইনিং জিনিস, এক সেকেন্ড। হ্যালো হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, জি আপনার স্যার, কথা শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি। Yes, sir, loud and clear. ভেরি সরি, একটা ফোন আসছিল, আর্জেন্ট কল। এনিওয়ে, এখন আমি এখন আমরা যে টপিকটা শুরু করছি সেটা হচ্ছে ডাটা মাইনিং। আজকে একটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক পড়বো। আমরা কি কখনো এই টার্মটা আগে শুনেছি? আগে কেউ ডাটা মাইনিং এই শব্দটা, এই টার্মটা কি আগে শুনেছি? জি স্যার, শুনেছি। ওকে, আমরা শুনেছি ডাটা মাইনিং, ডাটা সায়েন্স, এই টপিকগুলো আগেও আমরা শুনেছি। তো আজকে আমরা দেখবো যে এগুলো আসলে কি, মানে এটা আসলে ডাটা মাইনিং আমরা কি করি, এই টপিকটা দেখবো। সো ওকে, সো ডাটা মাইনিং ইজ এ ভেরি ইন্টারেস্টিং টপিক। তো এটার জন্য ডাটা মাইনিং এ যাওয়ার আগে আমরা দুইটা কনসেপ্ট দেখছি। ওয়ান কনসেপ্ট ইজ স্ট্রাকচার্ড ডাটা এন্ড অ্যানাদার কনসেপ্ট ইজ আনস্ট্রাকচার্ড ডাটা। স্ট্রাকচার ডাটা বলতে বোঝাচ্ছি, স্ট্রাকচার ডাটা মানে হচ্ছে সেই ডাটা যে ডাটা খুবই ওয়েল অর্গানাইজড অবস্থায় থাকে। সো যে ডাটা ওয়েল অর্গানাইজড অবস্থায় থাকে সেই ডাটাটাকে আমরা বলছি স্ট্রাকচার ডাটা, ওয়্যারএস যে ডাটাটা ওয়েল অর্গানাইজড অবস্থায় থাকে না সেটাকে আমরা বলছি আনস্ট্রাকচার ডাটা। আমরা মনে আছে ইন্টারে আমরা আইসিটি তে পড়ে এসেছি, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটা চ্যাপ্টার পড়ে এসেছিলাম। Yes, sir.
Can we remember that in that chapter, data was organized in tables, right? In that chapter, can you remember that in that chapter all the datas we were organizing in tables? So basically এরকম যদি হয় যে স্টুডেন্টের ইনফরমেশন রাখবো, তো স্টুডেন্টের ইনফরমেশন রাখলে আমার একটা থাকলো স্টুডেন্ট টেবিল। যদি টিচার ইনফরমেশন থাকতে চাই, টিচার ইনফরমেশন রাখার জন্য টিচারের জন্য একটা সেপারেট টেবিল থাকতো। সো এখন দেখেন, তো এখানে ইনফরমেশন গুলো কিভাবে থাকতো? সাপোজ স্টুডেন্টের জন্য আমি একটা টেবিল বানালাম, তো এখানে ইনফরমেশন গুলো এভাবে থাকতো কলাম কলাম আকারে। তো এক একটা কলাম, প্রত্যেকটা কলামের এক একটা করে নাম থাকতো। সাপোজ এটার নাম হলো আইডি, তারপর পরেরটার নাম হচ্ছে সাপোজ এটা আইডি, তারপরটা স্টুডেন্ট নেম, তারপর হচ্ছে সাপোজ অ্যাড্রেস, এরকম করে থাকতো। মনে আছে? এভাবে কলাম আকারে ডাটা আমরা স্টোর করতাম, কলাম কলাম আকারে থাকতো। এভাবে পড়েছি না আগে? Yes, sir. ওকে, ইন সাচ কেস কিভাবে হতো, লাইক ইফ আই হ্যাড 60 স্টুডেন্টস, ইন দ্যাট কেস 60 স্টুডেন্টের ইনফরমেশন জন্য 60টা রো হতো, রাইট? সাপোজ ফার্স্ট রো ডিনোট করতো ফার্স্ট স্টুডেন্টকে, সেকেন্ড রো সেকেন্ড স্টুডেন্টকে, থার্ড রো থার্ড স্টুডেন্টকে, এইভাবে 60 নাম্বার রো 60 নাম্বার স্টুডেন্টকে ডিনোট করতো। সো এইভাবে হচ্ছে আমার ডাটাটা অর্গানাইজড অবস্থায় থাকতো। তো এই যে ডাটাটা আমি যেভাবে অর্গানাইজ করতাম, এটা খুবই সুন্দরভাবে অর্গানাইজ থাকতো। এবং ডাটা দেখে যদি হঠাৎ করে আমাকে কোনো একটা স্টুডেন্টের ইনফরমেশন বের করতে হতো, তাহলে আমি টেবিল দেখে কিন্তু বের করে ফেলতে পারতাম। যদি আমার বের করতে হতো যে রোল 58 এর হচ্ছে অ্যাড্রেস কি, তখন আমি টেবিল দেখে বের করতে পারতাম। we are saying that this data is structured data, যে ডাটায় ইনফরমেশনটা ওয়েল স্ট্রাকচার্ড অবস্থায় অর্গানাইজ করা থাকে, সেই ডাটাটা হচ্ছে স্ট্রাকচার্ড ডাটা। ঠিক আছে? বুঝতে পারছি? মানে যে ডাটায় ইনফরমেশনটা ওয়েল স্ট্রাকচার থাকে, যেমন আমি এই যে টেবুলার ফরম্যাটে ডাটা যদি রাখি, সেখানে দেখেন ডাটাটা হচ্ছে ওয়েল স্ট্রাকচার্ড অবস্থায় থাকে, ওয়েল ওয়েতে অর্গানাইজড থাকে, এইটাকে বলছি আমরা স্ট্রাকচার ডাটা। আর ডাটা যদি এরকম সাপোজ টেবুলার ফরম্যাটে না থেকে যদি অন্যভাবে অর্গানাইজ করা থাকে, তাহলে সেটা হচ্ছে আনস্ট্রাকচার ডাটা। নর্মালি আনস্ট্রাকচার ডাটা যেভাবে অর্গানাইজ থাকে সেটা হচ্ছে কি কমা ভ্যালু এই পেয়ার ফরম্যাটে থাকে। সাপোজ কি, এটা হচ্ছে যদি হয় কি, পরেরটা হচ্ছে ভ্যালু, এই ফরম্যাটে থাকে। আনস্ট্রাকচার ডাটা অনেকটা ডিকশনারি ফরম্যাটে থাকে। এবং এইখানে আমরা যেটা শুরুতে যেটা বলতেছিলাম স্ট্রাকচার ডাটার ক্ষেত্রে যেটা ইনিশিয়ালি আমাকে ডিফাইন করতে হতো, সেটা হচ্ছে যে আমার টেবিলটার নাম কি এবং টেবিলে কয়টা কলাম থাকবে, কয়টা কলাম থাকবে, এই জিনিসগুলো আগে থেকে আমাকে ডিফাইন করতে হতো। সো স্ট্রাকচার ডাটার ক্ষেত্রে আগে থেকে জিনিসটা ডিফাইন করা লাগতো। এই জিনিসটা ততটা ফ্লেক্সিবল ছিল না। যদি আমরা ডাটাবেজ নিয়ে ওইভাবে হয়তো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হয়তো ইন ডিটেলস কাজ করি নাই, অথবা কোয়েরি নিয়ে কাজ করি নাই, বাট এতটুকু আমরা জানি যে এখানে ডাটাবেজে টেবিলগুলা আগে থেকে ফিক্সড থাকতো। তারপর হচ্ছে আমরা টেবিলগুলোর সাথে কোরিলেশন থাকতো, একটা টেবিলের সাথে আরেকটা টেবিল কানেক্টেড থাকতো বাই ইউজিং সাম কি, এরকম সম্পর্ক থাকতো। এগুলো এতটুকু আমরা জানি। বাট ইন রিয়েল লাইফ একটু চিন্তা করেন, এই যে টেবুলার ফরম্যাটে ডাটা রাখছি, এই টেবুলার ফরম্যাটে যে ডাটাগুলো থাকছে, এই ডাটাগুলো নিয়ে কাজ করার জন্য আগে থেকে যেহেতু অনেক কিছু আমাকে ফিক্সড করে দিতে হচ্ছে, তার মানে হচ্ছে হঠাৎ করে যদি আমি কোনো চেঞ্জ চাই, বা সাপোজ প্রজেক্টে কাজ করতে গিয়ে যদি আমার মনে হয় যে না, এখন আমার টেবিল স্ট্রাকচারে এই জিনিসটা চেঞ্জ করার প্রয়োজন, তখন যদি হঠাৎ করে কোনো চেঞ্জ চাই, তখন কিন্তু দেখেন এই চেঞ্জটা আমার ইনকর্পোরেট করাটা ডিফিকাল্ট না? কথা শোনা যাচ্ছে? হ্যালো? Yes, sir. Yes, sir. এটা কি বুঝতেছেন যে এটা যে জি, স্যার। ডিফিকাল্ট? লাইক স্ট্রাকচার ডাটাতে নরমালি যেটা হতো যে আগে থেকে আমি স্ট্রাকচারটা ডিফাইন করতে হতো, যে আমার এই স্ট্রাকচারে ডাটা রাখবো, বা আগে থেকে আমার টেবিলটা ডিফাইন করতে হতো, টেবিলে কি কি কলাম হবে সেগুলো ডিফাইন করতে হতো। কিন্তু পরে যদি আমি হঠাৎ করে কোনো চেঞ্জ যদি চাই, তাহলে সেই চেঞ্জটাকে ইনকর্পোরেট করা কিন্তু ডিফিকাল্ট, রাইট? কারণ আমার শুরুতেই সবকিছু আগে থেকে ডিফাইন রাখতে হতো, ডিফাইন রেখে আমি কাজ শুরু করলাম। পরে যদি হঠাৎ করে কোনো চেঞ্জ করতে চাই, সেই চেঞ্জটা ইনকর্পোরেট করা কিন্তু ডিফিকাল্ট। এটাই বলছি যে স্ট্রাকচার ডাটা নিয়ে কাজ করাটা, যদিও ডাটা খুব ওয়েল অর্গানাইজ থাকছে, বাট ওভারঅল কাজ করাটা ডিফিকাল্ট। এইটার সলিউশন হিসাবে আসলো আনস্ট্রাকচার ডাটা।
আনস্ট্রাকচার ডাটায় সব ডাটা কি কমা ভ্যালু ফরম্যাটে থাকে, এবং আনস্ট্রাকচার ডাটায় আমার ডাটা নিয়ে কাজ করাটা ডিফিকাল্ট না, বা আমরা বলতে পারি আনস্ট্রাকচার ডাটা নিয়ে কাজ করাটা ইজ ভেরি ভেরি মাচ ফ্লেক্সিবল। ওকে, অ্যান্ড রিয়েল লাইফে আনস্ট্রাকচার ডাটাই আমরা বেশি ইউজ করি। লাইক চিন্তা করেন যে ফেসবুকে বা যখন আপনারা ইনস্টাগ্রাম যখন কোনো ছবি আপলোড করেন বা কোনো পোস্ট দেন, সেই পোস্টগুলো কি কোনো ট্যাবুলার ফরম্যাটে থাকে? থাকে না তো। থাকে? পোস্টগুলো পরে নো যখন স্যার। নো স্যার, নো স্যার। থাকে না। সো বেসিক্যালি সেই ডাটাগুলো সবই হচ্ছে আনস্ট্রাকচার ডাটা, এবং এগুলো কি ভ্যালু কমা ভ্যালু ফরম্যাটে থাকে। সো এখানে যদি কি হবে, সাপোজ আপনার আইডি, ফেসবুক আইডি, ভ্যালু হবে যে আপনি যে পোস্ট দিচ্ছেন সেই পোস্টটা হবে আপনার কি এর এগেনস্টে বা আপনার আইডির এগেনস্টে ভ্যালু, বা আপনি যদি ছবি আপলোড করেন তাহলে আপনার আইডির এগেনস্টে সেই ছবিটা হবে ভ্যালু। এইভাবে পেয়ার পেয়ার আকারে নর্মালি আনস্ট্রাকচার ডাটা অর্গানাইজ থাকে। ওকে, তো ইন রিয়েল লাইফ বলেন তো তাহলে ইন রিয়েল লাইফ ম্যাক্সিমাম ডাটাই কি স্ট্রাকচার ডাটা নাকি ম্যাক্সিমাম ডাটা আনস্ট্রাকচার ডাটা? Sir, unstructured data. Unstructured, রাইট, sir. ইন রিয়েল লাইফ ম্যাক্সিমাম ডাটা ইজ আনস্ট্রাকচার। এখন তাহলে এই জিনিসটা আসলো যে আমার এটা একটা প্রবলেম যে আমার রিয়েল লাইফে ম্যাক্সিমাম ডাটাই হচ্ছে আনস্ট্রাকচার্ড। স্ট্রাকচার ডাটা নিয়ে আমার কিন্তু কোনো প্রবলেম ছিল না। স্ট্রাকচার ডাটা থাকলে ডাটা খুবই ওয়েল অর্গানাইজ থাকতো, ডাটা থেকে যে কোনো ইনফরমেশন আমি সহজে বের করতে পারতাম। বাট যখন আমার ডাটাগুলো আনস্ট্রাকচার্ড তখনই হচ্ছে আমার সমস্যা। এভাবে আপনি স্যার কম্পিউটারে স্ট্রাকচার ডেটা গুলো কোথায় ইউজ করা হয় সাধারণত? স্ট্রাকচার ডেটা কখন ইউজ করা হয়, যেমন হচ্ছে আপনি ইউক্যাম, আপনি ইউক্যাম এর কথা চিন্তা করতে পারেন। ইউক্যামে যে স্টুডেন্ট ইনফরমেশন রাখি এটা স্ট্রাকচার ডাটা, এখানে টেবিলার ফরম্যাট থাকে, এখানে সব ইনফরমেশন টেবিলে থাকে, এবং প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইউনিফর্ম নাম্বার অফ কলামস ইউজ করা হয়। এবং এখানে দেখবেন যে অ্যাটেন্ডেন্স বা রেজাল্ট যখন দেখবেন দেখবেন যে টেবুলার ফরম্যাটে শো করে। সো বেসিক্যালি আমরা ধরতে পারি যে এই ইউক্যাম বা যে কোনো ম্যানেজমেন্ট সিস্টেম এগুলো হচ্ছে স্ট্রাকচার ডাটা, যে কোনো অর্গানাইজেশনাল ডাটা স্ট্রাকচার্ড হয়। বাট এই যে ওকে এখন স্যার। আপনি বলেন যে ফেসবুক বেশি ইউজ করেন নাকি ইউক্যাম বেশি ইউজ করেন? স্যার কোনটা বেশি? ফেসবুক। ফেসবুক বেশি ইউজ করেন, তাই না? যেটা যে জিনিসটা জি বেশি স্যার। ইউজ করেন সেইখানে আপনার ডাটা তাহলে বেশি থাকবে। সো যেহেতু আপনি ফেসবুক বেশি ইউজ করতেছেন তাহলে ফেসবুকে দেখবেন আপনার ডাটা বেশি থাকবে। ফেসবুক উইল কিপ মোর ইনফরমেশন অ্যাবাউট ইউ। ইউক্যাম শুধুমাত্র হয়তো আপনার কিছু বেসিক বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন রাখছে, ওয়াইরাস দেখবেন ফেসবুক আপনার বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন, আপনার ছবি, আপনার ফ্যামিলি মেম্বারদের ছবি, অনেক কিছু স্টোর করে রাখছে। সো যেহেতু আমরা ম্যাক্সিমাম সময়ই এইসব যে সাইটগুলো ইউজ করি সেই সাইটগুলা তে ডাটা আনস্ট্রাকচার্ড অবস্থায় থাকে, দ্যাট ইজ ওয়াই ইন রিয়েল লাইফ ওভারঅল সিচুয়েশন যদি চিন্তা করি, ওভারঅল আমাদের এই ওয়ার্ল্ডে স্ট্রাকচার ডাটার থেকে আনস্ট্রাকচার ডাটার পরিমাণ বেশি। আমরা যদি একটা গ্রাফের কথা চিন্তা করি, এটা হচ্ছে একটা গ্রাফ, এখানে 2006 থেকে 2020 পর্যন্ত ডাটার এক্সপ্লোশনটা দেখানো হয়েছে, মানে ডাটার পরিমাণ দেখানো হয়েছে যে 2006 এ কিরকম ডাটা ছিল, 2020 তে কিরকম ডাটা আছে, এটা রিপ্রেজেন্ট করা হয়েছে থ্রু এক্সাবাইটস। এক্সাবাইট মানে হচ্ছে মিলিয়ন অফ গিগাবাইটস। লাইক 2020 তে টোটাল ডাটার পরিমাণ হচ্ছে 50,000 এর চেয়ে বেশি এক্সাবাইটস। এখানে যে চার্টটা দেখছেন এই চার্টটার নাম হচ্ছে স্ট্যাকড বার চার্ট। এটা একটা বার চার্ট। নরমালি বার চার্ট কি করে, বার চার্ট হচ্ছে সাপোজ স্ট্রাকচার আনস্ট্রাকচার এগুলো ইনফরমেশন শো করে, বাট এখানে যে চার্টটা দেখছি এই চার্টটা এই চার্টটা হচ্ছে স্ট্যাকড বার চার্ট। মানে এখানে দেখেন দুইটা ইনফরমেশন স্ট্যাক করে রাখা আছে, একটা ইনফরমেশন হচ্ছে স্ট্রাকচার ডাটা ইনফরমেশন, একটা হচ্ছে আনস্ট্রাকচার ডাটা ইনফরমেশন। সো স্ট্রাকচার ডাটা কত পরিমাণে আছে, স্ট্রাকচার ডাটা আছে প্রায় 8,000 এক্সাবাইটস, ওয়াইরএস আনস্ট্রাকচার ডাটা হচ্ছে 8,000 থেকে অলমোস্ট এটা হবে 52,000 এক্সাবাইটস পর্যন্ত হচ্ছে আনস্ট্রাকচার ডাটা। সো আমরা এই গ্রাফে এটাই দেখতে পাচ্ছি যে আমাদের যে সারফেস ওয়েব আমরা ইউজ করি সেই সারফেস ওয়েবে 2006 থেকে 2020 পর্যন্ত যদি এই টাইম স্ট্যাম্পটা কনসিডার করি, এই টাইম লাইনটা কনসিডার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই টাইম লাইনে ম্যাক্সিমাম ডাটাই হচ্ছে আনস্ট্রাকচার ডাটা জেনারেট হয়েছে। সো নর্মালি 2019 থেকে 2020 তে ডাটার পরিমাণ, এই যে ডাটাটা বাড়লো, তার মানে আমরা বলতে পারি যে ডাটা জেনারেট হয়েছে, ইউজার ডাটা জেনারেট করেছে, ইউজার বিভিন্ন নর্মাল কাজে ডে টু ডে রিয়েল লাইফ অ্যাক্টিভিটিস এর কারণে ডাটা জেনারেট হয়েছে। সো এই যে ডাটা জেনারেট হচ্ছে, আমরা বলতে পারি যে ম্যাক্সিমামই আনস্ট্রাকচার ডাটা জেনারেট হচ্ছে। যতটা না স্ট্রাকচার ডাটা জেনারেট হচ্ছে তার চেয়ে বেশি ডাটা জেনারেট হচ্ছে আনস্ট্রাকচার ডাটা। হিয়ার কামস দ্য কনসেপ্ট অফ ডাটা মাইনিং, যে যখন আমার আনস্ট্রাকচার ডাটা নিয়ে এত বেশি আনস্ট্রাকচার ডাটা আমি জেনারেট করতেছি, এই আনস্ট্রাকচার ডাটাগুলোকে নিয়ে কাজ করেই হচ্ছে ডাটা মাইনিং।
ওকে, আমরা একটু ফর্মালি দেখবো যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি স্ট্রাকচার্ড, হোয়াট ইজ অ্যাকচুয়ালি আনস্ট্রাকচার্ড, কখন কোনটা ইউজ করবে। ওকে, তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াই ইজ ডাটা মাইনিং, যে ডাটা মাইনিংটা কেন, ডাটা মাইনিংটা কেন আসছে। সো ডাটা মাইনিংটা এই জন্য আসছে, ডাটা মাইনিংটা হচ্ছে মিনস করে দ্য এক্সক্লুসিভ গ্রোথ অফ ডাটা, যে আমার ডাটার পরিমাণ টেরাবাইট থেকে পেটাবাইটে যাচ্ছে, এক্সাবাইটে যাচ্ছে। সো আমার ডাটার পরিমাণটা দিন দিন বেড়ে যাচ্ছে। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট রিজন যে আমার ডাটা মাইনিংটা দরকার। ডাটা মাইনিং কি করে? ডাটা মাইনিং ডাটা নিয়ে কাজ করে। যেহেতু আমার রিয়েল লাইফে ডাটার পরিমাণ বেড়ে যাচ্ছে, প্রতিদিন আমি অনেক অনেক ডাটা নিয়ে কাজ করতেছি, দ্যাট ইজ ওয়াই এই ডাটা মাইনিং আমার করতে হবে। ডাটা মাইনিং কি করে অ্যাকচুয়ালি এই জিনিসটা একটু পরে আসতেছে, বাট শুরুতে দেখছি যে হোয়াই ডাটা মাইনিং বা ডাটা মাইনিংটা কেন, বা ডাটা মাইনিং এর কনসেপ্টটা কেন আসছে। ডাটা মাইনিং এর কনসেপ্টটা এই জন্য আসছে কারণ আমার রিয়েল লাইফে প্রচুর ডাটা জেনারেট হচ্ছে এবং প্রচুর ডাটা নিয়ে আমরা কাজ করতেছি। দ্যাট ইজ ওয়াই দ্য কনসেপ্ট অফ ডাটা মাইনিং কেম। ওকে, নেক্সট হচ্ছে ডাটা কালেকশন এবং এক্সক্লুসিভ গ্রোথ অফ ডাটা। এবং গ্রোথ অফ ডাটাটা কেন হচ্ছে, এটা রিজন হচ্ছে যে ডাটা কালেকশন এবং ডাটা অ্যাভেলেবিলিটিটা আছে। অনেক অনেক পরিমাণ ডাটা এখন অ্যাভেলেবল। লাইক আপনি চিন্তা করেন যে ফেসবুক যখন ছিল না বা এরকম সোশ্যাল মিডিয়া সাইট যখন ছিল না, তখন কিন্তু মানুষ চাইলেও তার পার্সোনাল ইনফরমেশন বা তার ছবি কোনো পাবলিক কোনো মিডিয়ামে শেয়ার করতে পারতো না, যার মাধ্যমে অন্য মানুষও তার এই ছবি তার কোনো ইনফরমেশন পেতে পারবে, আপডেট পেতে পারবে। এই জিনিসটা আগে ছিল না, যখন ফেসবুক ছিল না বা ইনস্টাগ্রাম ছিল না, তখন কিন্তু মানুষ এই ইনফরমেশনটা শেয়ার করতে পারতো না। বাট যখন ফেসবুক এসেছে, ইনস্টাগ্রাম এসেছে, এখন মানুষ চাইলে তার ইনফরমেশন শেয়ার করতে পারে, পাবলিক মিডিয়ামে শেয়ার করতে পারে। সো কারেন্ট ওয়ার্ল্ডে দেয়ার আর লটস অফ মিডিয়ামস বাই হুইচ ইউ ক্যান শেয়ার ইউর ডেটা, you can share your information, as well as there are major sources of abundant data like business, science, society and everyone, news, digital cameras, YouTube. So basically এই যে ফেসবুকের কথা বলছি, ইনস্টাগ্রামের কথা বলছি, এরকম অনেক অনেক প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্ম গুলা এই ডাটা জেনারেশনের জন্য কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হিসেবে রোল প্লে করছে। সো এই অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক অনেক ডাটা জেনারেট হচ্ছে। যেহেতু আমাদের রিয়েল ওয়ার্ল্ডে অনেক বেশি পরিমাণ ডাটা জেনারেট হচ্ছে, নাও এখন আমাকে সেই ডাটাগুলো নিয়ে কাজ করতে হবে, ডাটাগুলোকে নিয়ে প্রসেস করতে হবে। এই জন্য হচ্ছে ডাটা মাইনিং এর কনসেপ্ট এসেছে। সো বেসিক্যালি এই যে ডাটা, অনেক অনেক ডাটা আছে, এই জন্য আমরা বলতে পারি যে আমরা উই আর অ্যাকচুয়ালি ড্রাউনিং ইন ডাটা বাট স্টার্ভিং ফর নলেজ। লাইক উই হ্যাভ এ লট অফ ডাটা এবং আমরা ডাটার মধ্যেই আছি, অনেক অনেক ডাটা আছে। বাট এইখান থেকে দেখেন এই ডাটার মধ্যে অনেক অনেক ডাটা নিয়ে কাজ করতেছি, অনেক অনেক ডাটা আছে, বাট সেই ডাটার মধ্যে থেকে রিকোয়ার্ড নলেজ কিন্তু আমরা বের করতে পারছি না, বা কোনো একটা ডাটা থেকে নলেজ কিন্তু আমরা বের করাটা প্রসেসটা আসলে ডিফিকাল্ট। লাইক আপনি ফেসবুকে স্ক্রল করে অনেক অনেক ইনফরমেশন একসাথে দেখতে পাচ্ছেন, বাট সেইটা থেকে কি আপনার নলেজ গেইন আসলে হচ্ছে, আপনার জ্ঞান কি বাড়তেছে? ফেসবুকে সাপোজ প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা সাপোজ ফেসবুকে স্ক্রল করছেন, তো একটা ফেসবুক স্ক্রলে আপনি অনেক অনেক ইনফরমেশন গ্যাদার করতেছেন যে আপনার অমুক ফ্রেন্ডটা এইটা করতেছে, এই জায়গায় এই ইভেন্টটা হচ্ছে, এই জায়গায় এই জিনিসটা হচ্ছে, অনেক অনেক ইনফরমেশন গ্যাদার করছেন। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে হাউ মাচ নলেজ ইউ আর গেইনিং? আপনি কিন্তু চিন্তা করেন আপনার নলেজ গেইন কিন্তু কম হচ্ছে। ফেসবুক স্ক্রল করার মাধ্যমে কিন্তু আপনি লিটারেট হয়ে যাচ্ছেন না, আপনি কিন্তু স্কলার হয়ে যাচ্ছেন না, তাই না? Am I, মানে আমি যা বলছি এটা কি মেক সেন্স করতেছে? Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, সো বেসিক্যালি এইটাই যে আমরা অনেক ডাটার মধ্যে আছি, বাট এই ডাটার মধ্যে থেকে কিন্তু আমার নলেজটা বাড়ছে না। দ্যাট ইজ ওয়াই উই আর কলিং যে উই আর ড্রাউনিং ইন ডাটা বাট স্টার্ভিং ফর নলেজ। As necessity is the mother of invention, so that is why the data mining concept, যে data mining concept এই কাজটা করে যে automated analysis of massive data sets। এই যে আমার এত এত ম্যাসিভ ডাটা সেট গুলা জেনারেট হচ্ছে, এত এত ডাটা জেনারেট হচ্ছে, সেই ডাটা গুলাকে অ্যানালাইসিস করার কাজটাই ডাটা মাইনিং করে। সো ডাটা নরমালি ডাটা যদি এতগুলা যদি ডাটা থাকে, সেই ডাটাগুলোকে আমরা ম্যানুয়ালিও অ্যানালাইজ করতে পারি, বাট আমরা বলতেছি যে যদি ডাটার পরিমাণ অনেক বেশি হয়, ইন দ্যাট কেস সেই ডাটাগুলোকে নিয়ে ম্যানুয়ালি অ্যানালাইজ করাটা অনেক ডিফিকাল্ট। দ্যাট ইজ ওয়াই আমরা বলছি সেই ডাটাগুলোকে আমরা ম্যানুয়ালি অ্যানালাইজ না করে আমরা সেই ডাটাগুলোকে অটোমেটেড ওয়েতে অ্যানালাইজ করব। সো দ্যাট ইজ ওয়াই দ্য কনসেপ্ট অফ ডাটা মাইনিং কেম। ওকে,
এখন আমরা দেখব যে হোয়াট ইজ ডাটা মাইনিং। তখন দেখলাম যে ডাটা মাইনিং জিনিসটা কেন এসেছে, এই জিনিসটা দেখলাম। ডাটা মাইনিং এই জিনিসটা এই জন্য এসেছে, সহজ কথায় যে উই আর ড্রাউনিং ইন ডাটা বাট স্টার্ভিং ফর নলেজ। আমরা অনেক ডাটার মধ্যে আছি বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের নলেজ গেইন হচ্ছে না। সো এই যে এতগুলা ডাটার মধ্যে থেকে আমার অ্যাকচুয়ালি দরকার কি, আমার দরকার হচ্ছে নলেজ। দ্যাট ইজ ওয়াই তার এই ডাটা মাইনিং এই কাজটাই করবে যে আমার এই যে এত এত ডাটার মধ্যে আমি ডুবে আছি, সেই ডাটাগুলা থেকে আমাকে নলেজকে বের করে দিবে। সো নলেজকে বের করে দেওয়ার কাজটা হচ্ছে ডাটা মাইনিং এর। সো যদি একটু যদি একটু যদি সহজভাবে চিন্তা করি বা একটু যদি এটা ডেফিনেশনটা চিন্তা করি যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ডাটা মাইনিং। So data mining is extraction of interesting patterns or knowledge from huge amount of data. So extraction of interesting pattern. Interesting বলতে বোঝাচ্ছি non trivial, implicit, previously unknown and potentially useful. এখানে দেখেন চারটা টার্ম বলতেছি, চারটা কিওয়ার্ড বলতেছি ইন্টারেস্টিং শব্দটাকে ডিনোট করার জন্য, ইন্টারেস্টিং শব্দটাকে ব্যাখ্যা করার জন্য। সো ইন্টারেস্টিং বলতে বোঝায় নন ট্রিভিয়াল। নন ট্রিভিয়াল মানে যেটা হচ্ছে সহজে পাওয়া যায় না এরকম কিছু। ইমপ্লিসিট, ইমপ্লিসিট মানে হচ্ছে যে জিনিসটা এক্সপ্লিসিটলি অ্যাভেলেবল না, যে জিনিসটা বাইরে থেকে দেখে বোঝা যায় না, সেটা হচ্ছে ইমপ্লিসিট। প্রিভিয়াসলি আননোন মানে আমি আগে থেকে এটা জানতাম না। পটেনশিয়াল ইউজফুল মানে হচ্ছে যেটা আমার পরবর্তীতে কোনো না কোনো কাজে লাগতে পারে। আমি এখানে বলছি যে এক্সট্রাকশন অফ ইন্টারেস্টিং প্যাটার্ন, লাইক ডাটা থেকে আমি ইন্টারেস্টিং প্যাটার্ন বের করব, বা এই প্যাটার্নকে আমরা বলতে পারি নলেজও বলতে পারি। সো ডাটা থেকে আমি ইন্টারেস্টিং প্যাটার্ন অথবা নলেজ বের করব, এইটাকেই এই প্রসেসটাকে আমি বলতেছি ডাটা মাইনিং। এবং এই প্রসেসটা বের করব মানে এই প্রসেসটা হবে হিউজ অ্যামাউন্ট অফ ডাটার উপরে। সো আমরা এই জন্য এটা বলছি যে এক্সট্রাকশন অফ ইন্টারেস্টিং প্যাটার্নস অর নলেজ ফ্রম হিউজ অ্যামাউন্ট অফ ডাটা ইজ কল্ড অ্যাকচুয়ালি ডাটা মাইনিং। ডাটা মাইনিং কে এই আরো কয়েকটা টার্মে ডাকা হয় নরমালি, আপনারা এরকম আরো কয়েকটা টার্ম দেখবেন লাইক নলেজ ডিসকভারি ইন ডাটাবেসেস, তারপর নলেজ এক্সট্রাকশন, ডাটা প্যাটার্ন অ্যানালাইসিস, ডাটা আর্কিওলজি, ডাটা ড্রেজিং, ইনফরমেশন হারভেস্টিং, বিজনেস ইন্টেলিজেন্স। এই নামগুলো ইনভ্যারিয়েবলি ইউজ হয় ইন রিপ্লেস অফ ডাটা মাইনিং। এই নামগুলো আপনারা হয়তো ইনভ্যারিয়েবলি পাবেন। এখন তাহলে আপনারা আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দেন যে সাপোজ কোন একটা সিম্পল সার্চ এবং কোয়েরি করছি, এই সিম্পল সার্চ এবং কোয়েরিটা কি ডাটা মাইনিং এ ইনক্লুডেড হবে? সাপোজ সিম্পল সার্চ এবং কোয়েরিটা হচ্ছে এরকম যে সাপোজ পার্টিকুলার একটা স্টুডেন্টের সিজিপিএ বের করা। এই যে পার্টিকুলার একটা স্টুডেন্টের সিজিপিএ বের করা, এইটা কি ডাটা মাইনিং এর মধ্যে ইনক্লুডেড হবে কিনা? না স্যার, ডাটা মাইনিং তো মেইনলি ডাটা কালেক্ট এন্ড এক্সট্রাক্ট করে ওটাকে রিফাইন করা। আর যদি আমাদের কারোটা সার্চ করতে হয় বা কারোটা যদি কোয়েরিজ থাকে, ওটা তো স্যার ডেটা সার্চ করতেছি আমরা, ওটা তো মাইন করতেছি। রাইট। আমি যদি ডাটা নর্মালি সিম্পলি সার্চ করি, সেটা কিন্তু সিম্পল ডাটা সার্চিং কিন্তু ডাটা মাইনিং না। অনেকে কিন্তু এই ভুলটা করেন, অনেকে মনে করেন যে সার্চ করা মানেই ডাটা মাইনিং, বা কোয়েরি কোন একটা কোয়েরি প্রসেস করা মানেই হচ্ছে ডাটা মাইনিং। বাট নর্মালি এই সার্চ করা বা কোয়েরি প্রসেসিং করাটা ডাটা মাইনিং না। লাইক বিউপিতে কোন স্টুডেন্টের সিজিপিএ সবচেয়ে বেশি, এই যে ইনফরমেশনটা বের করা, এটা ডাটা মাইনিং না, এটা হচ্ছে সার্চিং, সিম্পল সার্চিং। ডাটা মাইনিং মানে হচ্ছে এইটাই যে ইন্টারেস্টিং একটা ইনফরমেশন বের করা বা ইন্টারেস্টিং একটা প্যাটার্ন বের করা অনেক ডাটা থেকে। লাইক ইন্টারেস্টিং একটা ইনফরমেশন কি হতে পারে? লাইক ইন্টারেস্টিং একটা ইনফরমেশন এটা এরকম হতে পারে যে আমাদের সাপোজ মার্কেটিং এর এত পার্সেন্ট স্টুডেন্ট, সাপোজ মার্কেটিং এর সাপোজ 50% স্টুডেন্ট হচ্ছে, সাপোজ 75% স্টুডেন্ট হচ্ছে ঢাকার মধ্যে অবস্থান করে বা ঢাকায় হচ্ছে তাদের পার্মানেন্ট অ্যাড্রেস, এবং যাদের পার্মানেন্ট অ্যাড্রেস ঢাকায় তাদের রেজাল্ট হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু, মানে তাদের রেজাল্ট যারা ঢাকায় অবস্থান করে না তাদের থেকে বেশি। ধরেন হচ্ছে অনেকে হয়তো পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে গ্রামের বাড়িতে থাকেন, গ্রামের বাড়ি থেকে হয়তো এখানে হয়তো হলে থাকেন অথবা মেসে থাকেন। ধরেন এটা একটা ইন্টারেস্টিং নলেজ বা ইন্টারেস্টিং প্যাটার্ন হতে পারে এরকম যে ঢাকায় যারা পার্মানেন্ট রেসিডেন্ট তাদের সিজিপিএ ঢাকায় যারা পার্মানেন্ট রেসিডেন্ট না তাদের থেকে বেশি। ধরেন এটা হচ্ছে একটা নলেজ বা এটা ধরেন একটা স্টেটমেন্ট। এই যে এইটা একটা স্টেটমেন্ট বললাম,
এইটাকে আমরা বলছি যে এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এটা যদি আসলেই এটা যদি কেস হয়, যদিও এটা আসলে কেস না, আর ধরেন এরকম একটা কেস আমি বের করলাম বা এরকম একটা স্টেটমেন্ট আমি বের করলাম, এরকম কোনো একটা স্টেটমেন্ট যদি আমি বের করি, তখন আমি বলবো যে এইটা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস। কারণ ইন্টারেস্টিং কেন এবং এটা কার কাছে ইন্টারেস্টিং? এই জিনিসটা ইন্টারেস্টিং হচ্ছে বিউপি অথরিটির কাছে। তখন বিউপি অথরিটি জানবে যে হ্যাঁ, আমার যে স্টুডেন্টদের বাইরে থেকে যাদের পার্মানেন্ট রেসিডেন্ট হয়তো ঢাকার বাইরে, তাদের হয়তো ঢাকায় থাকতে সমস্যা হচ্ছে, ইন দ্যাট কেস হয়তো আমি একটা হল ডেভেলপ করতে পারি, যে হলে আমি তাদেরকে অ্যাকোমোডেট করব। ইন দ্যাট কেস হয়তো তাদের এই হল থেকে বিউপিতে এসে ক্লাস করাটা সহজ হবে। তখন হয়তো তার ওভারঅল রেজাল্টে একটা ইম্প্যাক্ট পড়বে। সো বেসিক্যালি দেখেন, আমি যে নলেজটার কথা বলছি, সেই নলেজটা একজনের জন্য ইউজফুল। কার জন্য ইউজফুল? বিউপির অথরিটির জন্য। সো বিউপি অথরিটি পরে যদি সেই নলেজটা কাজে লাগিয়ে সে যদি এরকম একটা হল ডেভেলপ করে, ইন সাচ কেস কার কার উপকৃত, কে বেশি উপকৃত হচ্ছে, বা নর্মালি এট দ্য এন্ড অফ দ্য ডে কার লাভ হচ্ছে? লাভ হচ্ছে স্টুডেন্ট, তাই না? সো বেসিক্যালি এটা হচ্ছে একটা এক্সাম্পল যে ইন্টারেস্টিং নলেজ বা ইন্টারেস্টিং প্যাটার্ন বলতে আমরা কি বুঝাই। এটা কি সবাই বুঝছেন যে ইন্টারেস্টিং নলেজ বা ইন্টারেস্টিং প্যাটার্নের একটা এক্সাম্পল কি হতে পারে? ইয়েস স্যার, বুঝছি। Yes, sir. এটাই, এই ধরনের প্যাটার্ন বা ইন্টারেস্টিং এরকম ধরনের স্টেটমেন্ট বের করাটাই ডাটা মাইনিং এর কাজ। ডাটা মাইনিং এই ধরনের প্যাটার্ন বের করে দিবে যে এটা হচ্ছে একটা প্যাটার্ন, যারা পার্মানেন্ট রেসিডেন্ট তারা ভালো করছে, যারা পার্মানেন্ট রেসিডেন্ট না তারা রেজাল্ট খারাপ করছে। তখন হয়তো এই প্যাটার্নটা দেখে অথরিটি কোনো একটা ডিসিশন নিবে। সো বেসিক্যালি যে কোনো বিজনেস অর্গানাইজেশনের ক্ষেত্রে তারা ডাটা মাইনিং করে এই ধরনের ইন্টারেস্টিং প্যাটার্ন বের করার জন্য। আপনারা দেখবেন যে আপনার অনেক হয়তো ওয়েবসাইট ইউজ করেন, অনেক সিস্টেম ইউজ করেন, যে সিস্টেমগুলা হয়তো আপনার টার্গেটেড অ্যাড দেয়, বা নর্মালি এত নর্মাল সিস্টেম ইউজ করা লাগে না। লাইক আপনি ফেসবুকেও দেখবেন যে টার্গেটেড অ্যাড পান বা পার্সোনালাইজড অ্যাড পান, বা ইউটিউবেও চিন্তা করেন। নর্মালি আপনি আপনার অ্যাকাউন্ট দিয়ে ইউটিউবে লগ ইন করলেন, আপনি যে অ্যাড দেখবেন আর আপনার ফ্রেন্ড তার অ্যাকাউন্ট দিয়ে যদি ইউটিউবে লগ ইন করে, আপনার ফ্রেন্ড যে অ্যাড দেখবে, এই দুই টাইপের অ্যাড কি সেম হবে? না স্যার, কারণ হলো আমাদের অ্যালগরিদম আলাদা, আমরা আলাদা রাইট, অডিয়েন্স টার্গেট। আলাদা অডিয়েন্স, দুইজন দুই টাইপের অডিয়েন্স, দুইজন হয়তো দুই ধরনের জিনিস পছন্দ করেন। যে যে জিনিসটা পছন্দ করে তাকে সেই ধরনের জিনিসই দেখানো হবে, তাকে সেই ধরনের অ্যাডই দেখানো হবে। সো দ্যাট ইজ ওয়াই you will be seeing that the same set of ads are not actually shown to you as well as to your friend. You are seeing totally different set of ads. So এই অ্যাডটা কেন দেখছেন, এই অ্যাডটা কেন, এবং এই অ্যাডটা অ্যাকচুয়ালি সে কিভাবে দেখাতে পারছে, এই অ্যাডটার পিছনের অ্যালগোরিদমটা কি হবে, এইটাই হচ্ছে ডাটা মাইনিং ডিসাইড করে যে কে কোন অ্যাডটা দেখবে এবং কাকে কোন অ্যাডটাই দেখাইতে হবে, কাকে কোন অ্যাডটা দেখালে সে হয়তো প্রোডাক্টটা কিনতে ইন্টারেস্টেড হবে এবং এট দ্য এন্ড অফ দ্য ডে হয়তো প্রোডাক্টটা কিনবে। সেই জিনিসটাই ডাটা মাইনিং ডিসাইড করে। ওকে ওকে, তো এখন আমরা দেখি যে নলেজ ডিসকভারি প্রসেস বা ডাটা মাইনিং এর ওভারঅল প্রসেসটা কি। সো দ্যাট ইজ দ্য ওভারঅল প্রসেস অফ ডাটা মাইনিং অর নলেজ ডিসকভারির ওভারঅল প্রসেসটা হচ্ছে এইটা। এখানে টোটাল হচ্ছে 5টা স্টেপ আছে, এবং ওভারঅল 5টা নয়, মানে ইন্টারমিডিয়েট 4টা স্টেপ আছে, এবং ওভারঅল 4টা স্টেপের মাধ্যমে আমি নলেজ ডিসকভারি করতে পারি বা নলেজ গেইন করতে পারি। এখন দেখেন এই নলেজ ডিসকভারি প্রসেস গুলো একটু চিন্তা করেন। তো ফার্স্ট স্টেজটা হচ্ছে প্রথমে নর্মালি চিন্তা করেন, প্রথমে হচ্ছে সাপোজ একটা অর্গানাইজেশনের কথা চিন্তা করেন। অর্গানাইজেশনের সাপোজ বাংলাদেশে একটা ব্রাঞ্চ আছে, ইন্ডিয়াতে ব্রাঞ্চ আছে, অন্য আরো অনেকগুলো দেশে হয়তো কয়েকটা ব্রাঞ্চ আছে। সো সাপোজ একটা অর্গানাইজেশনের অনেক জায়গায় অনেকগুলো ব্রাঞ্চ আছে। তো যত জায়গায় যত ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের জন্য সাপোজ তারা আলাদা আলাদা সেপারেট ডাটাবেজ মেনটেন করে। তো আমরা দেখতে পারি যে একই অর্গানাইজেশন বাট একই অর্গানাইজেশনের জন্য হয়তো মাল্টিপল ডাটাবেজ থাকতে পারে। এটা কি রাইট? মানে ডাটাবেজ কি থাকতে পারে মাল্টিপল একই অর্গানাইজেশনের জন্য? জি স্যার, হ্যাঁ হ্যাঁ, রিজিওনাল ওয়াইজ আলাদা আলাদা ডেটা রিজিওনাল থাকতে পারে, ওয়াইজ, হ্যাঁ ডেমোগ্রাফি ওয়াইজ। রাইট, ডেমোগ্রাফি ওয়াইজ আলাদা আলাদা ডাটাবেস থাকতে পারে। সাপোজ পার্টিকুলার ডেমোগ্রাফির জন্য একটা ডাটাবেস, আরেকটা ডেমোগ্রাফির জন্য আরেকটা ডাটাবেস, এরকম আলাদা আলাদা ডাটাবেস থাকতে পারে। সো আমি ওভারঅল চিন্তা করছি এটা একটা কোম্পানি কথা চিন্তা করছি, যে কোম্পানির অনেকগুলো ব্রাঞ্চ আছে এবং অনেকগুলো ব্রাঞ্চ এক এক দেশে আছে। সো তারা ডেমোগ্রাফি ওয়াইজ রিজিওনাল ডাটাবেস মেনটেন করছে। এখন দেখেন, সো নর্মালি
ইনিশিয়াল স্টোরেজ হচ্ছে আমার এই ডাটাবেসেস গুলো হচ্ছে আমার ইনিশিয়াল সোর্স অফ ইনফরমেশন। নলেজ ডিসকভারি করার জন্য ইনিশিয়াল সোর্স অফ ইনফরমেশন হচ্ছে আমার এই ডাটাবেস গুলা। সো এই ডাটাবেস গুলো হচ্ছে আমার ইনিশিয়াল সোর্স অফ ইনফরমেশন। সেই ইনিশিয়াল সোর্স অফ ইনফরমেশন থেকে প্রথমে হচ্ছে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ডাটা ক্লিন করি। ডাটা ক্লিনিং মানে কি? ডাটা ক্লিনিং মানে হচ্ছে এটা যে ইররিলেভেন্ট ফিচার গুলাকে বাদ দেয়া ডাটা থেকে। যেমন আপনি চিন্তা করেন যে একটা টেবিলে, যে কোনো টেবিলে সিরিয়াল নামে একটা কলাম থাকে না? সিরিয়াল কলামের কাজ কি? যে 1 2 3 এভাবে সিরিয়াল গুলাকে শো করা, যে এটা ফার্স্ট সিরিয়ালটা, সেকেন্ড সিরিয়ালটা, থার্ড সিরিয়াল, তাই না? যে কোনো ডাটাবেজে সিরিয়াল নামে একটা কলাম থাকে, মানে যে কোনো একটা কলামে বা যে কোনো একটা টেবিলে সিরিয়াল থাকে, সিরিয়াল নামে কলাম থাকে না? যেমন আপনি আপনাদের নমুনাল লিস্টে দেখবেন যে সিরিয়াল নামে একটা কলাম থাকে। এখানে সিরিয়াল কলাম এটাই জাস্ট রিপ্রেজেন্ট করে যে এটা হচ্ছে 5th নাম্বার স্টুডেন্ট আর 6th নাম্বার স্টুডেন্ট। এই সিরিয়াল কলামটা কি কোনো কাজে লাগে ইন ফিউচার, বা এটার কি কোনো সিগনিফিকেন্স আছে? অ্যাজ ডেটা নাই, কিন্তু স্যার যদি আমরা টোটাল নাম্বার, হ্যাঁ, টোটাল নাম্বারটা দেখতে পাই, বাট আবার ওভারঅল কিন্তু আসলে কোনো মানে সিগনিফিকেন্স নেই। হ্যাঁ স্যার ডেটা হিসেবে স্যার এটা কোনো ইউজলেস নাই, বাট আমরা ওটা অ্যাট্রিবিউট হিসেবে যে আমরা কাউকে সিগনিফাইড করতে যাচ্ছি এত নম্বর হুম কাস্টমার বা কনজিউমার। হুম কিন্তু ওভারঅল কিন্তু কোনো সিগনিফিকেন্স নাই এই সিরিয়াল নাম্বারে। বাট ওভারঅল যদি আপনি বলি যে কে কোথায় থাকতেছে, ডেমোগ্রাফিক লোকেশন, এই ফিচারের কিন্তু সিগনিফিকেন্স আছে। তারপর আরেকটা কলামের কথা চিন্তা করেন। সাপোজ আমার কাজ হচ্ছে আপনাকে পার্সোনালাইজ অ্যাড দেখানো বা আপনার সম্পর্কে আপনার একটা প্রোফাইল তৈরি করা, এটা হচ্ছে আমার কাজ। সাপোজ আমি হচ্ছে গ্রামীণ ফোন বা রবির ইন্টারনাল অর্গানাইজেশনের কথা চিন্তা করি, সাপোজ গ্রামীণ ফোনের কথা চিন্তা করি যে গ্রামীণ ফোন আপনাকে চাচ্ছে পার্সোনালাইজড অফার দিতে। এখন চিন্তা করেন যে আপনার যখন সিম রেজিস্ট্রেশন করেছেন, আপনার অ্যাড্রেস দিয়ে এসেছেন, অ্যাড্রেস, নেম, তারপর এরকম আরো কিছু ইনফরমেশন দিয়ে এসেছেন, ডেমোগ্রাফিক ইনফরমেশন। চিন্তা করেন অ্যাড্রেসের কথাই চিন্তা করেন, অ্যাড্রেসে অনেকগুলো ফিল্ড, একটা হচ্ছে বাসা নাম্বার, রোড নাম্বার। একটা ইউজারের বাসা নাম্বার কত, এটার উপর কি ডিপেন্ড করে যে সে কোন অফারটা নিবে নাকি নিবে না? বাসা নাম্বার কোনো কি সিগনিফিকেন্স আছে? এক এক জন ইউজারের বাসা নাম্বার এক এক রকম, তাই না? বাট বাসা নাম্বারে কি কোনো এট দ্য এন্ড অফ দ্য সিগনিফিকেন্স আছে? না স্যার। না স্যার। তাই না? আমার বাসা নাম্বার কি, এটা 230 নাকি 240 নাম্বার বাসা, এইটার সাথে কোনো কিছুরই কোনো যায় আসে না, মানে কোনো কিছুরই কোনো সম্পর্ক নাই, সেটার কোনো সিগনিফিকেন্স নাই। এরকম রোড নাম্বারের কোনো সিগনিফিকেন্স নাই। বাট আমি কোন লোকালিটিতে থাকি এইটার হয়তো সিগনিফিকেন্স আছে, যে আমি এই এলাকায় বসবাস করি, আমি ঢাকায় থাকি নাকি রাজশাহীতে থাকি, এইটার একটা সিগনিফিকেন্স আছে। এখানে খেয়াল করেন, তো তার মানে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে আমরা যে ডাটাগুলো স্টোর করছি, বা কোম্পানি বা যে কোনো অর্গানাইজেশন একটা ইউজারের যে ডাটাগুলো স্টোর করছে, সেই ডাটাগুলোর মধ্যে কিছু ডাটা আছে যে ডাটাগুলা অ্যাকচুয়ালি ইররিলেভেন্ট, বা যে ডাটাগুলা কোনো সিগনিফিকেন্স দেয় না, বা যে ডাটাগুলোর কোনো সেপারেট সিগনিফিকেন্স নেই, সেই ডাটাগুলা বা সেই কলামগুলাকে আমরা এই স্টেপে হচ্ছে রিমুভ করে দিই। সো ডাটা ক্লিনিং ইজ দ্য স্টেপ, যে স্টেপে আমরা সেই ইররিলেভেন্ট যে কলামগুলো আছে সেই ইররিলেভেন্ট কলামগুলোকে বাদ দিই। ওকে, আমি প্রথমে ডাটা পেয়েছিলাম, আমার ইনিশিয়াল সোর্স ছিল অনেকগুলো ডাটাবেস ছিল হচ্ছে আমার ইনিশিয়াল সোর্স। সো আমি অনেকগুলো ডাটাবেসে বা অনেকগুলো সোর্স থেকে আমি ইররিলেভেন্ট ডাটাগুলোকে বাদ দিলাম। ইররিলেভেন্ট ডাটাগুলোকে বাদ দিয়ে আমি ডাটাকে একটা হাবে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার একটা হাব। এই হাবটাকে বলতেছি ওয়্যার হাউস। সো এই ওয়্যার হাউস হচ্ছে একটা হাব, যে হাবে ডাটা আসবে অনেকগুলা ডাটা বেসেস থেকে, এবং সেই ওয়্যার হাউসে ডাটা থাকবে একটা রিডিউসড ফর্মে থাকবে, বা এখানে সেই ডাটাগুলাই থাকবে যে ডাটাগুলো অ্যাকচুয়ালি আমার রিলেভেন্ট ইনফরমেশন কন্টেইন করে, সেই ডাটাগুলাই হচ্ছে ডাটা ওয়্যার হাউসে থাকবে। এতটুকু ক্লিয়ার? ডাটা বেস থেকে ডাটা ওয়্যার হাউসে যাচ্ছি ডাটা ক্লিনিং এর মাধ্যমে। স্যার ক্লিয়ার। যদিও ক্লিনিং এর মধ্যে অনেকগুলো স্টেপ আছে, বাট এটা আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য ক্লিনিং মানে বলছি এইটা, যে শুধুমাত্র 11 কলাম বাদ দেওয়া, বাট ক্লিনিং এর মধ্যে আরো কয়েকটা স্টেপ আসে। মানে আমরা যখন মেশিন লার্নিং করি বা যখন অ্যাকচুয়ালি আমরা ডাটা মাইনিং করি, আমরা হয়তো আরো কয়েকটা অপারেশন পারফর্ম করি ডাটার উপর, তাদেরকে একটা ইউনিফর্ম স্ট্রাকচারে নিয়ে আসার জন্য। সো বেসিক্যালি সহজভাবে কিছু ক্লিনিং হয়। ওভারঅল যে ডাটাগুলো ডাটাবেজে যে ডাটাগুলো থাকে সেগুলা হচ্ছে হয়তো আনস্ট্রাকচার অবস্থায় থাকে, বা সেগুলো হয়তো
ক্লিন থাকে না, ইররিলেভেন্ট জিনিসপত্র থাকে। তো সেইগুলাকে আমরা ডাটা ক্লিনিং করে আমরা এটাকে একটা স্ট্রাকচার্ড ফরম্যাটে নিয়ে আসি। এই স্ট্রাকচার্ড ফরম্যাটে এনে যে ডাটাগুলোকে রাখছি সেটাকে আমরা বলতেছি ডাটা ওয়্যারহাউস। স্যার, ডাটা ওয়্যারহাউস এটাতে কি ডাটা টেম্পোরারিলি থাকে? না, টেম্পোরারি না, বা আমরা বলতে পারি যে ডাটা ওয়্যারহাউসে ডাটা পার্মানেন্টলি থাকে, বাট পার্মানেন্টলি রিলেভেন্ট ডাটাগুলো থাকে, এবং পার্মানেন্টলি স্ট্রাকচার্ড ওয়েতে ডাটাটা থাকে। টেম্পোরারি থাকে এরকম না, পার্মানেন্টলি থাকে, কোনো ডাটাই টেম্পোরারি না। সব মানে এখানে যে ওভারঅল প্রসেস নিয়ে কাজ করতেছে এখানে সবকিছু পার্মানেন্টলি থাকে। ডাটা ওয়্যার হাউসে আমি একবার ক্লিনিং করে নিয়ে আসছি, তারপর এটা হয়তো ইন ফিউচার এই ওয়্যার হাউস থেকে হয়তো আমি কোনো রিলেভেন্ট ডাটা যখন লাগবে এই ওয়্যার হাউস থেকে নিব, তখন কিন্তু আবার বারবার ক্লিনিং করব না। ক্লিনিং প্রসেসটা একবার যদি কমপ্লিট হয়ে যায় তখন ওয়্যার হাউসে চলে যাবে, তখন কিন্তু বারবার আর আর ডাটাবেজে নেক্সট বার যখন কাজ করব তখন ওয়্যার হাউস থেকে ডাইরেক্টলি ডাটা নিব, তখন আর ডাটাবেস থেকে নিব না। ঠিক আছে, সো এটা পার্মানেন্টলি থাকে। ওকে, স্যার, স্যার এই কি বলেন? ডাটা ক্লিনিং কি স্ট্রাকচার্ড ডাটার উপর হচ্ছে নাকি আনস্ট্রাকচার্ড ডাটার উপর? ডাটা ক্লিনিংটা স্ট্রাকচার্ড অ্যাজ ওয়েল এজ আনস্ট্রাকচার্ড দুই টাইপের ডাটার উপরই হতে পারে। কারণ আমার ডাটাবেজে ডাটা আমি স্ট্রাকচার্ড ওয়েতেও রাখতে পারি, ডাটাবেজে ডাটাটা আনস্ট্রাকচার্ড ওয়েতেও রাখতে পারি। ঠিক আছে, নরমালি আমি যদি এসকিউএল ডাটাবেজ ইউজ করি, এসকিউএল ডাটাবেস গুলো হচ্ছে স্ট্রাকচার্ড ওয়েতে হয়, বাট আমি যদি নো এসকিউএল ডাটা ইউজ করি সেই ডাটাগুলো আনস্ট্রাকচার্ড ওয়েতে হয়। সো এসকিউএল ডাটাবেজের এক্সাম্পল হচ্ছে সাপোজ ওরাকল, তারপর মাইএসকিউএল, এগুলো হচ্ছে এসকিউএল ডাটাবেজের এক্সাম্পল, বা সিকিউএল ডাটাবেস, বা এগুলোকে বলি স্ট্রাকচার্ড ডাটাবেসেস। আনস্ট্রাকচার্ড ডাটাবেজের একটা এক্সাম্পল হতে পারে ফায়ারবেস, তারপর হচ্ছে ফায়ারবেসই হচ্ছে পপুলারলি ইউজড আনস্ট্রাকচার্ড ডাটাবেস। তো এরকম অনেক ডাটাবেস স্ট্রাকচার হতে পারে, আনস্ট্রাকচার্ড হতে পারে, এক এক কোম্পানি এক এক ভাবে ডাটাকে অর্গানাইজ করে রাখতে পারে। ডাটা ক্লিনিংটা এই দুই টাইপের ডাটার উপরেই হয়, এবং আমি বলছি ডাটা ক্লিনিং হয়ে ডাটা যায় ডাটা ওয়্যার হাউসে, এবং ওয়্যার হাউসে আমি বলতে পারি ওয়্যার হাউসে ডাটাটা মোটামুটি এখন স্ট্রাকচার্ড ওয়েতে আছে, বা কোনো একটা মোটামুটি একটা ভালো ফর্মে অর্গানাইজড ফর্মে আছে। ওকে, তারপর দেখেন নেক্সট কাজ হচ্ছে এই ওয়্যার হাউস থেকে আমি ডাটা সিলেক্ট করব, সেই ডাটাগুলাকেই সিলেক্ট করব যে ডাটাগুলা আমার টাস্কের সাথে রিলেভেন্ট। প্রথমে শুরুতে যেগুলো ইরিলেভেন্ট ছিল, একদমই ইরিলেভেন্ট ছিল, সেগুলোকে বাদ দিলাম। একদমই ইরিলেভেন্ট ডাটাগুলোকে বাদ দেওয়ার পর এখন আমি টাস্কের সাথে যায় সেই ডাটাগুলো নিব, লাইক যেগুলো টাস্কের সাথে রিলেভেন্ট সেই ডাটাগুলোকে সিলেক্ট করব। Now, what are the data that is actually aligned with task? Like আমি যদি এক্সাম্পল দেই যে সাপোজ আমি যদি কোনো একটা ই কমার্স ওয়েবসাইট চালাই বা ই কমার্স একটা সাইট চালাই, আমার টার্গেট হচ্ছে সাপোজ যদি আমি একটা সাইট রান করি যে সাইটের কাজ হচ্ছে ইউজারদেরকে ইলেকট্রনিক গ্যাজেট বিক্রি করবে, তাহলে আমার কাজ কিন্তু জাস্ট সেল করা। আমার প্রাইমারি টার্গেট হচ্ছে, বা প্রাইমারি বিজনেস মডেলের প্রাইমারি টার্গেট হচ্ছে টু সেল প্রোডাক্টস টু দা কনজিউমারদেরকে প্রোডাক্ট সেল করব। এখন চিন্তা করেন যে আমি তো নিজে একটা অর্গানাইজেশন, সো আমার অর্গানাইজেশন রান করার জন্য আমার এমপ্লয়ি লাগবে। সো এমপ্লয়ীদেরও নিজস্ব ডাটা আছে, আমার ডাটাবেজে কিন্তু এমপ্লয়ির ডাটাগুলোও থাকবে, কনজিউমারের ডাটাগুলোও থাকবে। বাট কনজিউমারের এমপ্লয়ির ডাটা কি কোনো টাস্কের সাথে ডাইরেক্টলি অ্যালাইনড? লাইক আমার টাস্ক হচ্ছে প্রোডাক্ট সেল করা, প্রোডাক্ট সেল করার সাথে এমপ্লয়ি ডাটার কি কোনো সম্পর্ক আছে? নো স্যার। না স্যার। সম্পর্ক নাই তো। আমার কাজ হচ্ছে এই প্রোডাক্ট সেল করা, বাট প্রোডাক্ট সেল করার সাথে আমার এমপ্লয়ি ডাটাবেজে কি আছে নাকি নাই এটার কিন্তু কোনো সম্পর্ক নাই। সো আমরা বলতে পারি যে এমপ্লয়ি যে ডাটাটা আছে, বা এমপ্লয়ি যে ডাটাবেসটা আছে, বা এমপ্লয়ি রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে, আমি বলতে পারি যে সেগুলো আমার টাস্ক রিলেভেন্ট না। এমপ্লয়ি ইনফরমেশন গুলা কিন্তু টোটালি অকেজো না, বা মানে তো এই ইনফরমেশন যে পরবর্তীতে কাজে লাগবে না এরকম না, এটা অবশ্যই আমার জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন, বাট এটা আমার জন্য টাস্ক রিলেভেন্ট না। এটা আমার জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন কিভাবে? আমার তো অবশ্যই জানতে হবে যে আমার কোম্পানিতে টোটাল কয়টা এমপ্লয়ি আছে, কে এখন কার পার্মানেন্ট অ্যাড্রেস কোথায়, কার বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন কিরকম, কাকে কবে স্যালারি দিয়েছি, এটারও তো ট্র্যাক আমাকে রাখতে হবে। সো দিস ইনফরমেশন ইজ ইম্পর্টেন্ট, বাট বাট এই জিনিসটা একটু চিন্তা করেন যে এই ইনফরমেশনটা আমার টাস্কের সাথে রিলেভেন্ট না। আমার টাস্ক হচ্ছে ইউজারদেরকে প্রোডাক্ট সেল করা।
সো প্রোডাক্ট সেল করার সাথে কোনোভাবেই এমপ্লয়ি ইনফরমেশনটা রিলেভেন্ট না, ঠিক আছে? সো এই স্টেজে যে জিনিসটা হবে সেটা হচ্ছে সিলেকশন ফেজটা হবে। এই স্টেজটাকে বলতেছি আমি সিলেকশন ফেজ। এই স্টেজে শুধুমাত্র রিলেভেন্ট ডাটাগুলাই হচ্ছে সিলেক্টেড হবে বা টাস্ক রিলেভেন্ট ডাটাগুলো সিলেক্টেড হবে। সো ইনিশিয়ালি অনেকগুলো ডাটা ছিল, সেগুলো থেকে একটা রিডিউসড ফর্মে নিয়ে আসলাম ডাটা ওয়্যারহাউসে। ডাটা ওয়্যারহাউস থেকে ডাটা আরেকটা রিডিউসড ফর্মে নিয়ে গেলাম এবং সেইখানে বলছি যে সেই ডাটাগুলাই থাকবে যেগুলো আমার টাস্কের সাথে রিলেভেন্ট। তো এখানে টাস্কের সাথে রিলেভেন্ট ডাটাগুলো আছে। নেক্সট স্টেপটা হচ্ছে ডাটা মাইনিং। টাস্ক রিলেভেন্ট ডাটা পাওয়ার পর নেক্সট টার্গেটটা হচ্ছে বা নেক্সট স্টেপটা হচ্ছে ডাটা মাইনিং। এইখানে দিস ইজ দ্য প্লেস ওয়্যার ডাটা মাইনিং কামস টু দ্য প্লে। এইখানে ডাটা মাইনিং আসে এবং ডাটা মাইনিং, তারপর এই ডাটা মাইনিং যে কাজটা করে টাস্ক রিলেভেন্ট ডাটার উপর, এই ডাটা মাইনিং এর আমি কিছু মডিউল অ্যাপ্লাই করে আমি হচ্ছে কিছু প্যাটার্ন বের করি। নেক্সট কাজটা হচ্ছে এই প্যাটার্ন গুলাকে ইভালুয়েট করা। সো নরমালি এই প্যাটার্ন গুলো ইভালুয়েটের কাজ হচ্ছে মানুষই করে, মানে এই প্যাটার্ন গুলো ইভালুয়েটের কাজ হচ্ছে বিজনেস অ্যানালিস্টরা করে। সো বিজনেস অ্যানালিস্টের কাজ হচ্ছে ডাটা মাইনিং আমাকে যে প্যাটার্ন গুলো দিয়েছে সেই প্যাটার্ন গুলো ইভালুয়েট করা, ইভালুয়েট করে হয়তো ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া বা কোনো একটা নলেজকে গেইন করা বা নলেজকে বের করা। সো ওভারঅল এইটা হচ্ছে আমার প্রসেস, যার মাধ্যমে আমি একটা নলেজ ডিসকভার করতে পারি ফ্রম ডেটা। নলেজ বলতে বোঝাচ্ছি ইম্পর্টেন্ট ইনফরমেশন বা ইন্টারেস্টিং ইনফরমেশন। ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং ইনফরমেশন বা সেই ইনফরমেশনকে নলেজ বলছি যেটা ইন ফিউচার আমার কাজে লাগবে বা আমি ইন ফিউচার অন্য কোনো একটা কাজে ইউজ করতে পারবো। তাই হচ্ছে গ্রামীণ ফোন দেখবেন বা যে কোনো কোম্পানি দেখবেন আপনাকে, বা বিকাশ দেখবেন যে আপনাকে ইয়ারলি একটা আপনাকে হচ্ছে ইয়ার এন্ড একটা অফার দেয়, ইয়ার এন্ডে সাপোজ তাদের অফার থাকে তার কাস্টমারদের জন্য। তারপর হচ্ছে তারপর তাদের ঈদের সময় একটা অফার থাকে বা যে কোনো ফেস্টিভ্যালের সময় একটা অফার থাকে। এই যে কোন ফেস্টিভ্যালের সময় ইউজারকে কোন অফারটা দিতে হবে এই জিনিসটা তারা বের করে হচ্ছে এই নলেজ ডিসকভারি প্রসেসের মাধ্যমে, ঠিক আছে? এই এই যে একটা পার্টিকুলার অফার আমি ইউজারদেরকে দিব, এটাই হচ্ছে একটা নলেজ যে এই অফারটা ইউজারদেরকে দিলে ইউজাররা এখন এই অফারটা নিবে এবং ওভারঅল এট দ্য এন্ড অফ দ্য ডে যদি ইউজাররা আমার অফারটা নেয়, আমার যে লাভটা হবে সেটা হচ্ছে আমার রেভিনিউ বাড়বে আর কি, ওভারঅল কোম্পানির রেভিনিউ বাড়বে। দিস ইজ মাই টার্গেট, মাই ওভারঅল টার্গেট ইজ টু ইনক্রিজ মাই রেভিনিউ, ওভারঅল রেভিনিউটাকে ইনক্রিজ করা হচ্ছে আমার টার্গেট। সো আমি এটাই বলছি যে আমি যদি এই অফারটা পার্টিকুলার এই সময়ে দেই, বছরের এই সময়ে দেই, তখন হচ্ছে বেশিরভাগ মানুষ হয়তো এই অফারটা নিবে এবং তখন হচ্ছে আমার ওভারঅল রেভিনিউটা ইনক্রিজ হবে। ওভারঅল দ্যাট ইজ দ্য প্রসেস। এখানে এটা যদি পরীক্ষায় আসে আপনাকে এই তীর চিহ্ন দিয়ে এই প্রসেসগুলো দেখাইলে হবে এবং আমি যেভাবে মুখে বললাম এগুলো আপনি আপনার মতো করে ডিসক্রাইব করতে পারেন যে এখানে কখন কোন জায়গা থেকে কোন ডাটাটা যাচ্ছে এবং ফাইনালি আমি নলেজটা কিভাবে ডিসকভার করছি। ওকে, এটার একটু হ্যাঁ স্যার বলেন। নলেজ ডিসকভারি প্রসেসটা কেডিডি কেন? কেডি হওয়ার কথা না শুধু? আচ্ছা, এটা হচ্ছে নলেজ ডিসকভারি ফ্রম ডেটা, এই জন্য কেডিডি। ওকে, এখানে ফ্রম ডাটাটা আসলে মিসিং হয়ে গেছে, এখানে ফ্রম ডেটা হবে। নলেজ ডিসকভারি ফ্রম ডেটা, এই জন্য কেডিডি। ওকে ওকে স্যার। ওকে আচ্ছা, তারপর হচ্ছে এই জন্য এটা বলতেছি যে এই কথাগুলো অলরেডি বলে ফেলছি যে শুরুতে রিমুভ নয়েজ, ইনকনসিস্টেন্ট ডাটা যেগুলো আছে সেগুলোকে রিমুভ করব, কম্বাইন মাল্টিপল ডাটা সোর্সেস, এখানে মাল্টিপল ডাটা সোর্সেস কম্বাইন হচ্ছে, রিট্রিভ ডাটা রিলেভেন্ট টু অ্যানালাইসিস, রিলেভেন্ট ডাটা নিচ্ছি অ্যানালাইসিসের জন্য, তারপর হচ্ছে ফাইনালি আইডেন্টিফাই ইন্টারেস্টিং প্যাটার্নস। এটা একটু আমি রিঅর্গানাইজ করে স্লাইডটা আপলোড করব যাতে এই লেখাগুলো বোঝা যায়। ওকে, এতটুকু তো সবাই বুঝলাম যে কেডিডি প্রসেসটা কি বা নলেজ কিভাবে ডাটা থেকে ডিসকভারি করতেছি। স্যার একটু ইন্টারাপ্ট করলাম স্যার, Yes. এখানে যে ডাটা ট্রান্সফরমেশন লেখা আছে এটা কোন স্টেপের মধ্যে পড়বে? ওকে, ডাটা ট্রান্সফরমেশনটা কোন স্টেপে পড়বে? নর্মালি যে জিনিসটা হয় এই জিনিসটা যেটা হবে যে ধরেন হচ্ছে আমি কোন একটা পার্টিকুলার প্যাটার্ন আমি হচ্ছে নলেজ বেসে, সাপোজ আমি অনেকগুলো বিজনেস অ্যানালিস্ট অনেকগুলো প্যাটার্ন জেনারেট করলো, সাপোজ অনেকগুলো প্যাটার্ন ডাটা মাইনিং এর মাধ্যমে আমার জেনারেট হলো।
অনেকগুলো প্যাটার্ন ডাটা মাইনিং এর মাধ্যমে জেনারেট হওয়ার পর বিজনেস অ্যানালিস্টের কাজ হচ্ছে এখন সেই প্যাটার্ন গুলোকে ইভালুয়েট করবে। এখন সাপোজ কয়েকটা প্যাটার্ন আছে যেগুলো আমি ইভালুয়েট করে দেখলাম যে এই প্যাটার্ন গুলা এখন আমার এই প্যাটার্নে ভুল আছে, বা এই প্যাটার্ন আমার যে জিনিসটাকে পোর্ট্রে করতেছে এইটাতে হয়তো কোনো এইটাতে হয়তো কোনো পটেনশিয়ালি ভুল আছে, বা এই জিনিসটা হয়তো আরেকটু রিচেক করা প্রয়োজন। ইন দ্যাট কেস সে হচ্ছে যে কাজটা করতে পারে সেটা হচ্ছে সে বলবে যে এই ডাটাটাকে এখন ট্রান্সফর্ম করা প্রয়োজন, ট্রান্সফর্ম করে আবার ডাটা মাইনিং ইঞ্জিনে পাঠানো দরকার, বা এটাকে আবার মাইন করা প্রয়োজন উইথ ট্রান্সফরমেশন, বা ডাটা মাইনিং ইঞ্জিনে যে ডাটাটা দেওয়া দরকার উইথ রিভিউইং। ওকে, সাপোজ কোন একটা প্যাটার্ন জেনারেট হয়েছে, ওই প্যাটার্ন জেনারেট হওয়ার পর আপনি ডাউট দিচ্ছেন যে না এই প্যাটার্ন তো তাও মনে হয় ভুল আছে, এখানে হয়তো কোনো একটা ঝামেলা আছে, তখন হচ্ছে যে জিনিসটা হবে তখন হচ্ছে এই ডাটা ট্রান্সফরমেশনের কাজটা হবে। ওকে, ট্রান্সফরমেশন হয়ে ডাটা মাইনিং এ যাবে। হাউএভার এটার ওভারঅল প্রসেসটা কখন কোন জায়গা থেকে কোন জিনিসটা রিজেক্ট হয়ে যাচ্ছে এই জিনিসগুলো এই তীর চিহ্নগুলো না দেখাইলেও হবে, আপনাকে জাস্ট এই ওভারঅল প্রসেসটা জাস্ট একটা তীর চিহ্ন দিয়ে 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 দেখালেই হবে যে কিভাবে ডাটাবেস থেকে নলেজ গেইন হচ্ছে। যদি নলেজ গেইন না করতে পারি তখন এই প্রসেসটা এভাবে না দেখালেও হবে। ঠিক আছে? Have I been able to answer your question? Yes, sir. Yes, sir. Okay. ওকে, নর্মালি সো এইটার যেখানে নলেজ ডিসকভারি প্রসেসটা বলেছি এইটার ডিটেলসে কিছু আনসার, এটা একটু ডিটেলসে দেখবো পরবর্তীতে। নর্মালি এখন আমরা যাচ্ছি যে ওয়েব মাইনিং বলতে আমরা কি বুঝাই। সো ওয়েব মাইনিং মানে হচ্ছে এটাই যে ওয়েব থেকে বা সারফেস ওয়েবে যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন থেকে মিনিংফুল নলেজ বের করে নিয়ে আসা। সো বেসিক্যালি ওয়েব মাইনিং ও এই প্রসেসগুলো নিয়ে ইনভলভ, এই প্রসেসগুলো নিয়ে তৈরি, সেটা হচ্ছে ডাটা ক্লিনিং, ডাটা ইন্টিগ্রেশন ফ্রম মাল্টিপল সোর্সেস, ওয়্যার হাউজিং দ্য ডাটা। সো এটাই ছিল, কিন্তু আগের স্টেপে এরকম ছিল মাল্টিপল সোর্স থেকে ডাটা ইন্টিগ্রেট করতাম, তারপর সেই যে ইন্টিগ্রেট করতেছে সেটা ডাটা ওয়্যার হাউসে পাঠিয়ে দিতাম। তারপর একটা স্টেপ ছিল ডাটা কিউব কনস্ট্রাকশন। ডাটা কিউবটা কি এইটা জাস্ট টপিকটা জানলেই হবে যে ডাটা কিউব নামে একটা টার্ম আছে, এটা হয়তো নেক্সট ক্লাসে আমি দেখাবো যে ডাটা কিউবটা আসলে জেনারেট কিভাবে হয় বা ডাটা কিউবে কি থাকে, এটা এটা নেক্সট ক্লাসে আমরা দেখবো। সো ডাটা কিউব কনস্ট্রাকশন ইজ অ্যানাদার স্টেপ। তারপর হচ্ছে ডাটা সিলেকশন ফর ডাটা মাইনিং। নর্মালি ডাটা মাইনিং এ ডাটা সিলেক্ট করার জন্য ডাটা কিউবটা কনস্ট্রাক্ট করা হয়, ডাটা কিউব কনস্ট্রাক্ট করে তারপর সিলেক্ট করা হয়। বাট ওভারঅল এত কমপ্লেক্স ভাবে আপনার মনে রাখার দরকার নেই, সহজভাবে মনে রাখেন যে ডাটা ওয়্যারহাউস থেকে ডাটা মাইনিং প্রসেসের মাধ্যমে, ডাটা ওয়্যারহাউসের পরের প্রসেস হচ্ছে ডাটা মাইনিং, আর কি ডাটা মাইনিং করে প্যাটার্ন বের করা। তারপর হচ্ছে প্রেজেন্টেশন অফ মাইনিং রেজাল্ট, ডাটা মাইনিং করে যে রেজাল্টটা পেয়েছি সেটা প্রেজেন্ট করা। সেই প্রেজেন্টটা যে রেজাল্টটা সে প্রেজেন্ট করবে সেই প্রেজেন্টেশনটা দেখে বিজনেস অ্যানালিস্টরা ইম্পর্টেন্ট ডিসিশন নেবে। And next is হচ্ছে pattern and knowledge to the used or stored into knowledge base. However, আপনার পরীক্ষায় কখনো আমি দিব না যে ওয়েব মাইনিং কি কি দ্বারা স্টেপ দ্বারা ইনভলভড, এই জিনিসগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট এতটুকু জানলেই হবে যে এই কয়েকটা স্টেপ আছে আর কি, এই কয়েকটা স্টেপ আছে এবং এটা যে একটা পার্টিকুলার স্টেপ এটা জানলেই হবে। ওকে, নেক্সট হচ্ছে যাচ্ছি যে একটা নর্মালি একটা ডাটা মাইনিং সিস্টেমের আর্কিটেকচারটা কিরকম হয়। এটা একটা নলেজ ডিসকভারি প্রসেসের মতোই এরকম, বাট এটা একটু আর্কিটেকচারাল ভিউ আকারে দেওয়া। এখানে যে আর্কিটেকচারাল ভিউটা দেখানো এই ভিউটাকে বলা হয় লেয়ার্ড আর্কিটেকচার। সো ইন লেয়ার্ড আর্কিটেকচার আমরা ওভারঅল আমাদের প্রসেসটা বা ওভারঅল আমরা যে ফাংশন গুলো করি সেই ফাংশন গুলাকে লেয়ার আকারে ভাগ করি। যেমন এটা একটা লেয়ার, এইটা হচ্ছে একটা লেয়ার, এইটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, ডাটা প্যাটার্ন ইভ্যালুয়েশন একটা লেয়ার, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হচ্ছে একটা লেয়ার। সো বেসিক্যালি এই লেয়ার্ড আর্কিটেকচারে আমরা যে কাজটা করি ওভারঅল প্রসেস গুলা আমরা লেয়ার্ড আকারে ভাগ করে ফেলি। সো লেয়ার্ড আকারে ভাগ করে ফেললাম, এখন আমরা বলবো যে এই প্রসেসটা আসলে কিভাবে কাজ করে। এইটা অনেকটা হচ্ছে আমরা ইনিশিয়ালি যে জিনিসটা পড়েছি ওইটার মতো করেই সিমিলার। আমরা ইনিশিয়ালি যে জিনিসগুলো পড়ছি লাইক আমরা ইনিশিয়ালি পড়েছি হচ্ছে ইনিশিয়ালি আমরা পড়েছি হচ্ছে যে নলেজ ডিসকভারি প্রসেস বা কেডিডি প্রসেস। দিস ইজ অলমোস্ট সিমিলার টু দ্য কেডিডি প্রসেস। লাইক একটু দেখি কিভাবে হচ্ছে। লাইক এখানে আমরা বলতেছি যে বটম লেয়ারে আছে, বটম টায়ারে আছে হচ্ছে ডাটাবেস, ডাটা ওয়্যারহাউস, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর আদার ইনফরমেশন রিপোজিটরিজ। সো যত ইনফরমেশন রিপোজিটরিজ আছে সব ইনফরমেশন রিপোজিটরিজ থেকে ডাটা আমার যাচ্ছে ডাটা ওয়্যারহাউসে, ডাটা ওয়্যারহাউস সার্ভারে যাচ্ছে, ডাটাবেস আর ডাটা ওয়্যারহাউস সার্ভারে যাচ্ছে। সো বেসিক্যালি এটা বলেছিলাম যে
আমার ইনিশিয়াল সোর্স হচ্ছে মাল্টিপল ডাটাবেজেস হচ্ছে আমার ইনিশিয়াল সোর্স। সো মাল্টিপল ডাটাবেজ গুলা থেকে ডাটা ক্লিনিং ইন্টিগ্রেশন বা সিলেকশন হয়ে ডাটা ক্লিনিং বা ইন্টিগ্রেশন হয়ে ডাটা ওয়্যারহাউসে যায়। ডাটা ওয়্যারহাউস থেকে তারপর নেক্সট কাজ হচ্ছে ডাটা মাইনিং ইঞ্জিনের। ডাটা মাইনিং ইঞ্জিনের কাজ হচ্ছে ডাটা ওয়্যারহাউসে যে ডাটাটা আছে, ডাটা ওয়্যারহাউসে ডাটাটা থাকে হচ্ছে আসলে রিডিউসড ফর্মে, সেই ডাটাটা থেকে ডাটা নিয়ে টাস্ক সেই ডাটাটা অ্যাকচুয়ালি ডাটা মাইনিং ইঞ্জিনে যায়। ডাটা মাইনিং ইঞ্জিনের কাজ হচ্ছে এই ওয়্যারহাউস সার্ভার থেকে ডাটা নিয়ে তার ইঞ্জিনে রান করা, ইঞ্জিনে রান করে প্যাটার্ন বের করা। সো বেসিক্যালি ইনিশিয়াল কাজই হচ্ছে এইটা, বা ডাটা মাইনিং এর মেইন কাজই হচ্ছে এইটা যে সে আমাকে প্যাটার্ন বের করে দেয়। সো সে ডাটা ওয়্যারহাউস থেকে ডাটা নেয়, ডাটা ওয়্যারহাউস ডাটা সার্ভার থেকে ডাটা নিয়ে ডাটা মাইনিং ইঞ্জিনে যায়, ইঞ্জিনে যাওয়ার পর সে প্যাটার্ন জেনারেট করে দেয়। এই প্যাটার্নটাকে কে ইভালুয়েট করে বলেন তো? মনে আছে? Business analyst. রাইট। এই প্যাটার্নটাকে এই প্যাটার্নটাকে ইভালুয়েট করে হচ্ছে বিজনেস অ্যানালিস্ট। সো বিজনেস অ্যানালিস্ট এই প্যাটার্নটাকে ইভালুয়েট করে, যে প্যাটার্নটা তার কাছে ইউজফুল মনে হয় সেই প্যাটার্নটাকে সেভ করে রাখে। আর যদি ধরেন মনে হলো যে এই পার্টিকুলার প্যাটার্নটা এখন আমি ইউজারকে অফার আকারে দিব, লাইক হচ্ছে আমি বের করলাম যে এখনকার সময় লাইক ইয়ার এন্ডে ইউজারদেরকে এই অফারটা দেওয়া যেতে পারে, তখন সাপোজ সেই অফারটা ইউজারকে দিবে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের থ্রুতে। সো ইউজার যে ইন্টারফেস গুলো দেখে সেই ইন্টারফেস গুলোকে আমরা বলছি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ওকে, সো প্যাটার্ন ইভালুয়েট হচ্ছে, প্যাটার্ন ইভালুয়েটের কাজ হচ্ছে একটা বিজনেস অ্যানালিস্ট প্যাটার্ন ইভালুয়েট করছে, প্যাটার্ন ইভালুয়েট করে আমাকে ইন্টারেস্টিং প্যাটার্ন দিচ্ছে। ইন্টারেস্টিং প্যাটার্ন গুলো সে সেভ করে রাখতে পারে, বা কোনো যদি রিফাইনমেন্ট প্রয়োজন তাহলে হয়তো সে আবার ডাটা মাইনিং ইঞ্জিনে পাঠাতে পারে। সাপোজ কোনোটা মনে হলো যে এটা একটু রিভিউ করা দরকার, রিচেক করা প্রয়োজন, ইন দ্যাট কেস সেই প্যাটার্নটাকে আবার কিছুটা রিভিউ করে রিভিউর জন্য পাঠাতে পারে আবার ডাটা মাইনিং ইঞ্জিনে। অথবা হয়তো সে যদি মনে করে যে এই প্যাটার্নটা এখন ইউজফুল এবং এই প্যাটার্নটার জন্য এখন আমি ইউজারকে দেখাবো, তখন হচ্ছে সেটা পার্টিকুলার প্যাটার্ন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের থ্রুতে ইউজারকে দেখাতে পারে। পার্টিকুলার প্যাটার্ন ইউজারকে দেখাবে মানে হচ্ছে সাপোজ পার্টিকুলার একটা অফার দিবে, বা যখন আপনি ইউটিউবে কোনো একটা অ্যাড দেখেন, ওই পার্টিকুলার একটা অ্যাড আপনাকে দেখায়, ওই প্যাটার্নটা ফার্স্টে জেনারেট করে যে এই পার্টিকুলার পার্সন, ওকে হচ্ছে আমি এই সেট অফ অ্যাড দেখাবো। সাপোজ এই এই পার্সনটা সে ইলেকট্রনিক গ্যাজেট পছন্দ করে, তাহলে ইলেকট্রনিক গ্যাজেটের এই এই প্যাটার্ন এই অ্যাড গুলো আমি সিকোয়েন্সিয়ালি তাকে দেখাবো। সো বেসিক্যালি এটা হতে পারে প্যাটার্ন, যে জিনিসটা আপনি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে থ্রুতে দেখেন। সো বেসিক্যালি দিস ইজ দ্য ওভারঅল আর্কিটেকচার অফ এ ডাটা মাইনিং সিস্টেম। এটা অনেকটা স্যার আরেকটার মতোই এখানে তো ওই যে টাস্ক রিলেভেন্ট ডাটার স্টেপটা নেই। রাইট, এখানে টাস্ক রিলেভেন্ট ডাটা স্টেপটা এখানে অমিট করা হয়েছে বা এখানে নাই। সো বেসিক্যালি আমরা ধরতে পারি যে এই জিনিসটাকে এখানে একটু চিন্তা করেন, নরমালি আমরা বলতেছি ডাটা ওয়্যারহাউস থেকে টাস্ক রিলেভেন্ট ডাটা, এটা ইন্টারমিডিয়েট একটা স্টেপ। এই স্টেপটা বাদও দেওয়া যেতে পারে, বা কোনো একটা বা সাধারণত সিস্টেম গুলাতে এই জিনিসটা বাদ দিয়েও কনসিডার করা যেতে পারে। এই জিনিসটা কনসিডার করা যেতে পারে অথবা কনসিডার নাও করা যেতে পারে। ঠিক আছে, লাইক এখানে কিন্তু তেমন কোনো যে মডিফিকেশন করছি ব্যাপারটা এরকম না, খুবই অল্প মডিফিকেশন করছি বা টাস্ক রিলেভেন্ট ডাটাগুলোকে কনসিডার করছি। বাট চিন্তা করেন যে আমার এমপ্লয়ি কিন্তু আমার স্টাফ, এমপ্লয়ি কিন্তু আমার একজন ইউজার হতে পারে, তাই না? হাউএভার সহজভাবে চিন্তা করেন যে এখানে একটা স্টেপ ছিল, সেটা এই স্টেপটা ছিল যে টাস্ক রিলেভেন্ট ডাটা, যেখানে যেখানে আমি টাস্ক রিলেভেন্ট ডাটাগুলো চুজ করতাম সেগুলোকে ডাটা মাইনিং ইঞ্জিনে দিতাম। ডাটা মাইনিং ইঞ্জিনে যদি আপনি টাস্ক রিলেভেন্ট ডাটা না দিয়ে ওভারঅল ডাটাটাও দেন, ইন দ্যাট কেসও ডাটা মাইনিং ইঞ্জিন কাজ করবে, কোনো সমস্যা নেই। ডাটা মাইনিং ইঞ্জিন only cares about whether the data is in structured format or not, or data is in clean format or not. এই ফরম্যাটটা ডাটা কিন্তু এই স্ট্রাকচার্ড ফরম্যাটে করা বা ডাটা ক্লিনিং এর কাজটা কিন্তু আমরা এই ওয়্যার হাউসেই করে দিচ্ছি। ওয়্যার হাউসে যখন ডাটা আছে তখনই কিন্তু ডাটা ক্লিনড অবস্থায় আছে। দ্যাট ইজ ওয়াই ডাটা মাইনিং ইঞ্জিনকে যদি আমি ডাইরেক্টলি এই ডাটা ওয়্যার হাউস থেকে ডাটা দেই, ইন সাচ কেস সে কাজ করবে। আর যদি আমি চিন্তা করি যে না আমি ডাইরেক্টলি ডাটা দিব না, এই আমার ওভারঅল কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি যদি একটু কমাতে চাই, ইন দ্যাট কেস আমরা একটা স্টেপ রাখতে পারি, সেটা হচ্ছে টাস্ক রিলেভেন্ট ডাটা সিলেকশনের ফেজ। টাস্ক রিলেভেন্ট ডাটা সিলেকশনের ফেজ যে জিনিসটা হবে সেটা হচ্ছে
রিলেভেন্ট ইনফরমেশন গুলো হচ্ছে বা টাস্ক রিলেভেন্ট ডাটা গুলো সিলেক্টেড হবে। নর্মালি যদি এই সিলেক্টেড পেজটা যদি এখানে না রাখি, যদি ডাইরেক্টলি ডাটা মাইনিং ইঞ্জিনে দিয়ে দিই, তাহলে হয়তো ডাটা মাইনিং ইঞ্জিনের কম্পিউটেশনাল কমপ্লেক্সিটিটা বেশি হবে। ওকে, বাট ওভারঅল সিস্টেমটা কাজ করবে। আপনি চাইলে হচ্ছে মাঝখানে একটা স্টেপ রাখতে পারেন, যে স্টেপে আপনার কাজ হচ্ছে, যে স্টেপে আরেকটা ইঞ্জিন থাকবে, যে ইঞ্জিনের কাজ হচ্ছে টাস্ক রিলেভেন্ট ডাটাটাকে চুজ করে দেয়া, ঠিক আছে। বাট যদি এটা না রাখেন কোনো সমস্যা নাই, ডাটা মাইনিং ইঞ্জিন যেহেতু ডাটা ওয়্যার হাউসে ক্লিন ফরম্যাটে ডাটা আছে, তো ডাটা মাইনিং ইঞ্জিন ক্লিন ফরম্যাটে ডাটাটাকে রিসিভ করে দেন ডাটা মাইনিং ইঞ্জিন ক্যান প্রডিউস দ্য প্যাটার্নস। ওকে, সো দিস ইজ দ্য ওভারঅল আর্কিটেকচার। ওকে স্যার, বুঝছি। স্যার, হ্যাঁ জি বলেন। এক্সাম হলে যদি এই কোয়েশ্চেন আসে ডাটা মাইনিং নিয়ে, তাহলে কি স্যার আমি এই ফিগারটা দেখাবো নাকি স্যার আগেরটা দেখাবো? দেখেন দুইটা কিন্তু সেপারেট কোশ্চেন। এই কোশ্চেনটা হচ্ছে নলেজ ডিসকভারি ফ্রম ডেটা প্রসেস, কেডিডি প্রসেস। তো আমি যদি বলি যে হোয়াট আর দ্য ফান্ডামেন্টাল প্রসেস ইনভলভস ইন নলেজ ডিসকভারি, তখন হচ্ছে আপনি এই প্রসেসগুলো দেখাবেন। বেসিক্যালি ফান্ডামেন্টাল প্রসেসগুলো হচ্ছে এই কয়েকটা। আর যদি বলি যে হোয়াট ইজ এ টাইপিক্যাল ডাটা মাইনিং সিস্টেম, অর রাইট ডাউন দ্য আর্কিটেকচার অফ এ টিপিক্যাল ডাটা মাইনিং সিস্টেম, তখন হচ্ছে আপনি এই আর্কিটেকচারটা ড্র করবেন। কোশ্চেন কিন্তু দুইটা ডিফারেন্ট। ওকে, জি স্যার। এগুলো কিন্তু মুখস্থ করার কিছু নাই, এটা জাস্ট মনে রাখতে হবে, মানে এটা বুঝতে হবে যেটা আসলে কিভাবে কাজ করতেছে। মানে ওভারঅল সিকোয়েন্সটা যদি আপনি বুঝেন তাহলে আপনার মনে থাকবে, জিনিসটা মুখস্থ করতে হবে না। ওকে, সো নর্মালি এই জিনিসটা বলছি, নলেজ বেসকে আমরা বলছি ডোমেইন নলেজ টু গাইড সার্চ, অর ডোমেইন নলেজ টু হুইচ উইল হেল্প মি টু মুভ ফরওয়ার্ড উইথ। ডোমেইন নলেজ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাকে ইন ফিউচার হেল্প করবে সামনে এগিয়ে যেতে, বা ওভারঅল সিস্টেমের সাথে কোলাবোরেট করতে, বা ওভারঅল সিস্টেমের জন্য মানে ওভারঅল আমার রেভিনিউটাকে জেনারেট করার জন্য হয়তো যে নলেজটা আমাকে হেল্প করবে, ফ্যাসিলিটেট করবে, সেটাই হচ্ছে আমার ডোমেইন নলেজ। ওকে, ডাটা মাইনিং ইঞ্জিনের মধ্যে কয়েকটা মডিউল ইনভলভড। সেই মডিউলগুলো হচ্ছে এরকম: মডিউলস ফর অ্যাসোসিয়েশন এন্ড কোরিলেশন অ্যানালাইসিস, ক্লাসিফিকেশন, প্রেডিকশন এবং ক্লাস্টার অ্যানালাইসিস। সো দিস আর দ্য মডিউলস দ্যাট আর ইনভলভড ইন ডাটা মাইনিং ইঞ্জিন। নেক্সট হচ্ছে প্যাটার্ন ইভালুয়েশন। প্যাটার্ন ইভালুয়েশন উইল ফোকাসেস সার্চ টুয়ার্ডস ইন্টারেস্টিং প্যাটার্নস। প্যাটার্ন ইভালুয়েশন আমাকে ইন্টারেস্টিং প্যাটার্ন বের করার জন্য আমাকে গাইড করবে। ওকে, এতটুকু তো সবাই বুঝছি তাই না? আর্কিটেকচারটা কিরকম হবে এটা কি বুঝছে? ইয়েস স্যার। এখন আমরা চিন্তা করি ডাটা মাইনিং ইন বিজনেস ইন্টেলিজেন্স কিরকম, বিজনেস ইন্টেলিজেন্সে ডাটা মাইনিং এর পার্সপেক্টিভটা কিরকম। এখানে যেটা দেখছি এটা অলমোস্ট সেম জিনিসই। এখানে দেখেন একটু কয়েকটা টার্ম একটু ডিফারেন্ট, মানে কয়েকটা জিনিস একটু অন্য রিফ্রেম করে লেখা, অন্যভাবে লেখা। এখানে আমরা বলছি যে ডাটা মাইনিং ইন বিজনেস ইন্টেলিজেন্স হচ্ছে এরকম, লাইক হচ্ছে শুরুতে থাকবে ডাটা সোর্সেস। লাইক যে কোনো একটা বিজনেস অর্গানাইজেশনের কথা যদি চিন্তা করি, সো যে কোনো একটা বিজনেস অর্গানাইজেশনে নর্মালি কি হয় যে পেপার থাকে অনেক, পেপার ফাইল ওয়েব ডকুমেন্টস থাকে। যে কোনো একটা বিজনেস অর্গানাইজেশনের কথা চিন্তা করেন, সো তাদের অনেক পেপার, নিজস্ব পেপার থাকবে, ফাইল থাকবে, ওয়েব ডকুমেন্টস থাকবে, সাইন্টিফিক এক্সপেরিয়েন্স বা নিজস্ব ডাটাবেস থাকবে। সো প্রথম আমার যে কোনো একটা ওয়েব অর্গানাইজেশন বা যে কোনো একটা বিজনেস অর্গানাইজেশনের ডাটা সোর্স হচ্ছে এই কয়েকটা থাকে, বেসিক্যালি এই কয়েকটা ডাটা সোর্স থাকে। সো ফার্স্ট কাজ হচ্ছে আমার ডাটা সোর্স থেকে ডাটাকে গ্যাদার করা। সো ডাটা সোর্স থেকে আমি ডাটা গ্যাদার করলাম, ডাটা গ্যাদার করে কোথায় রাখবো? ডাটা গ্যাদার করব, ডাটা গ্যাদার করে ফার্স্ট কাজ হচ্ছে ক্লিনিং। বিভিন্ন সোর্সে অনেক ডাটা থাকে, তো আমার প্রথম কাজটা হচ্ছে সেই বিভিন্ন সোর্সে যে এই অনেকগুলো ডাটা আছে সেই ডাটাগুলোকে নিয়ে সেই ডাটাগুলোকে ক্লিন করা। সো ডাটাগুলোকে ক্লিন করব, ক্লিন করে ক্লিন ডাটাটা কোন জায়গায় কোথায় রাখবো বলেন তো? ডাটা ওয়্যারহাউসে। রাইট, ক্লিন ডাটাটা রাখবো ডাটা ওয়্যার হাউসে। সো ডাটা সোর্স থেকে ডাটা নিলাম, সো এখানে ডাটা প্রসেস করলাম, ইন্টিগ্রেশন করে আমি ডাটা ওয়্যার হাউসে রেখে দিলাম। সো বেসিক্যালি এই প্রসেসটাকেই বলতেছি ডাটা ওয়্যার হাউস। এই এটা আসলে ডাটা ওয়্যার হাউসের জন্য লেভেল, এবং ডাটা ওয়্যার হাউসের লেভেলে আসার আগে এই ডাটা প্রসেসিংটা হবে আর কি। সো এটাকে আর ভেঙে দেখাই নেই, সো আমরা এইভাবে দেখিয়েছি যে এটা হচ্ছে ডাটা প্রসেসিং প্রসেসিং এবং ইন্টিগ্রেশন হয়ে ডাটা ওয়্যার হাউসে ডাটা স্টোর হয়ে যাবে।
নেক্সট কাজ হচ্ছে ডাটা ওয়্যারহাউস থেকে ডাটা এক্সপ্লোরেশন। নর্মালি আমরা যে ওয়েব মাইনিং বা যে কোনো একটা টিপিক্যাল ডাটা মাইনিং আর্কিটেকচার দেখছিলাম, সেখানে ডাটা এক্সপ্লোরেশন নামে কোনো স্টেপ ছিল না, রাইট? এক্সপ্লোরেশন নামে কোনো স্টেপ ছিল লাইক এখানে না কোনো, স্যার। রাইট? এখানে এক্সপ্লোরেশন স্টেপ ছিল না। বাট নর্মালি যে কোনো বিজনেস অর্গানাইজেশনে ডাটা ওয়্যারহাউসের ডাটা নিয়ে একটা স্টেপ রাখা হয়, সেটা হচ্ছে ডাটা এক্সপ্লোরেশন নামে একটা স্টেপ রাখা হয়, যেখানে স্ট্যাটিস্টিক্যাল সামারি, কোয়েরি এবং রিপোর্টিং করা হয়। এখন আপনারা বলেন যে আপনারা কি এখনো অ্যাকাউন্টিং এর কোনো বেসিক কোর্স করেছেন কিনা আপনাদের সাবজেক্টে? নো স্যার। নো জি স্যার। না স্যার, এখনো আসেনি স্যার। ওকে, তারপর জার্নাল, লেজার, এগুলা কি আপনারা তৈরি করেছেন বা তৈরি করতে পারেন না স্যার, অ্যাকাউন্টিং রেকর্ড থেকে? নট ইয়েট স্যার। ওকে, উই উইল স্টাডি ইট ইন ফিউচার। সো বেসিক্যালি আমরা এই জিনিসগুলো বের করব। রিপোর্টিং এই টার্মটাও তো মনে হয় আপনারা আগে কখনো পড়েন নাই। এই জিনিসগুলো পড়বেন সামনে, যে অ্যাকাউন্টিং ইনফরমেশন থেকে, অ্যাকাউন্টের রেকর্ড থেকে কিভাবে আমরা জার্নাল করতে পারি, লেজার বের করতে পারি, রিপোর্টিং জিনিসটা কি, এই জিনিসগুলো দেখবো। সো বেসিক্যালি যেটা হয়, বিজনেস, যে কোনো বিজনেস অর্গানাইজেশনে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ডাটা ওয়্যারহাউসের ডাটা নিয়ে, ডাটা ওয়্যারহাউসের ডাটা বা রিডিউসড ফর্ম অফ ডাটা নিয়ে আমরা কিছু স্ট্যাটিস্টিক্যাল সামারি জেনারেট করি। স্ট্যাটিস্টিক্যাল সামারিতে এরকম থাকতে পারে যে আমার আহ, এই সাপোজ আমার একটা কোম্পানি আছে, সাপোজ আমার অনেকগুলা রিটেইলার শপ আছে, আমার অনেকগুলো শপ আছে, এবং এই অনেকগুলো শপের মধ্যে সাপোজ গুলশানে আমার একটা ব্রাঞ্চ আছে, আমার একটা ব্রাঞ্চ আছে বাড়িধারা, একটা ব্রাঞ্চ আছে ধানমন্ডি। তো আমি যদি এরকম দেখি যে আমার বাড়িধারা ব্রাঞ্চে আমার রেভিনিউ কম, যেমন এই বাড়িধারা ব্রাঞ্চের রেভিনিউ কম, এই জিনিসটা আমাকে স্ট্যাটিস্টিক্যাল সামারি থেকে আমি বের করতে পারবো। স্ট্যাটিস্টিক্যাল সামারি যদি করি যে আমার প্রত্যেকটা ব্রাঞ্চে কত কত সেল হচ্ছে, কত কত রেভিনিউ জেনারেট হচ্ছে, এগুলো যদি আমি দেখি, সেগুলো দেখে আমি এই ইনফরমেশনটা গ্যাদার করতে পারবো যে আমার বাড়িধারা ব্রাঞ্চে রেভিনিউ জেনারেশন কম হচ্ছে। তারপর যদি আমি ওভারঅল কাস্টমারের কথা চিন্তা করি যে কোন ব্রাঞ্চে কত কাস্টমার, তখন আমি হয়তো দেখলাম যে বাড়িধারা ব্রাঞ্চে কাস্টমারের সংখ্যা কম, কম কাস্টমার সার্ভিস নিতে আসে, অ্যাজ ওয়েল অ্যাজ বাড়িধারা ব্রাঞ্চে আমার সেল জেনারেট হচ্ছে কম, রেভিনিউ জেনারেট হচ্ছে কম। তখন আমি হয়তো এই জিনিসটা করতে পারি যে তখন হয়তো ম্যানেজমেন্ট এই ডিসিশনটা নিতে পারে এইখান থেকেই, যে বাড়িধারা ব্রাঞ্চ থেকে যেহেতু সেলস জেনারেট হচ্ছে কম, এখানে যেহেতু কাস্টমারের সংখ্যা কম, আমরা যে কাজটা করতে পারি যে বাড়িধারা ব্রাঞ্চটা অফ করে দিয়ে অন্য কোথাও একটা ব্রাঞ্চ করতে পারি, বা যে ব্রাঞ্চে কাস্টমারের সংখ্যা বেশি, প্রচুর কাস্টমার আসে, যে ব্রাঞ্চটা সবসময় ওভারলোডেড থাকে, সেই ব্রাঞ্চের যে এলাকায় আছে সেই এলাকায় আরেকটা ব্রাঞ্চ করতে পারি। তো এই ডিসিশনটা নেয় ডাটা এক্সপ্লোরেশন থেকে, বা স্ট্যাটিস্টিক্যাল সামারি, কোয়েরি, রিপোর্টিং, এই জিনিসগুলো থেকে ম্যানেজমেন্ট কিছু ডিসিশন নেয়। এই ডিসিশনটা দেখে যখন ম্যানেজমেন্ট কোনো একটা এই ধরনের ইনফরমেশন দেখে যখন ম্যানেজমেন্ট ডিসিশন নেয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাটা, মানে বেসিক্যালি এখানে ডাটা এক্সপ্লোর করে ম্যানেজমেন্ট, ডাটা এক্সপ্লোর করে এই টাইপের কিছু ইনফরমেশন নেয় বা এই টাইপের কিছু ডিসিশন নেয়। ঠিক আছে, এখনো কিন্তু ডাটা মাইনিং আসে নাই, ডাটা মাইনিং আসতেছে আরো পরে। সো বেসিক্যালি এখনো আমরা ডাটা মাইনিং এ যাই নাই, এটা হচ্ছে ম্যানুয়াল লেভেলের কাজ করতেছি। ডাটা সোর্স থেকে ডাটা ওয়্যার হাউসে গেল ডাটা ওয়্যার হাউস থেকে আমি ম্যানুয়াল লেভেলে কিছু গ্রাফ টাফ জেনারেট করলাম, কিছু সামারি বের করলাম, একটা রিপোর্ট জেনারেট করলাম যে কোথায় কত সেল হচ্ছে, এবং সেটা থেকেই ম্যানেজমেন্ট এই ডিসিশনটা নিতে পারবে যে আমার হয়তো এইখানে এফোর্ট কম দেয়া হচ্ছে, বা অন্য একটা পার্টিকুলার জায়গায় আমার এফোর্ট বেশি দিতে হবে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার ডাটা এক্সপ্লোরেশন পর্যন্ত? ইয়েস স্যার। ওকে, এতটুকু যদি ক্লিয়ার হয়, নেক্সট স্টেপ হচ্ছে ডাটা মাইনিং। ডাটা এক্সপ্লোর করার পর নেক্সট স্টেপটা হচ্ছে ডাটা মাইনিং। সো ডাটা এক্সপ্লোরেশনে আমি জাস্ট স্ট্যাটিস্টিক্যাল সামারি দেখতে পারতাম, বাট আমাকে কোনো কিছু মানে আমি জাস্ট স্ট্যাটিস্টিক্যাল সামারি গুলো দেখতে পারতাম, বাট এর পরের স্টেপ বা এর উপরের স্টেপটা হচ্ছে ডাটা মাইনিং। সো এই ডাটা মাইনিং যে কাজটা করে সেটা হচ্ছে এই স্ট্যাটিস্টিক্যাল সামারি, এই কোয়েরিং, রিপোর্টিং, এই ইনফরমেশন গুলো নিয়ে সে ইউজফুল ইনফরমেশন বা ইউজফুল নলেজকে আমাকে বের করে দেয়। ইউজফুল নলেজটা কি হতে পারে? ইউজফুল নলেজটা এরকম হতে পারে, আগে জাস্ট এতটুকু নলেজ জানতাম যে কোন একটা পার্টিকুলার ব্রাঞ্চে আমার সেলস জেনারেশন কম হচ্ছে, এতটুকু। বাট ইউজফুল নলেজ সেটা তখনই হবে যখন সে আমাকে এই জিনিসটা অ্যান্সার দিবে যে সেলস জেনারেট হচ্ছে এই কারণে, এই পার্টিকুলার রিজন হচ্ছে, এই পার্টিকুলার রিজনের কারণে
সেলস জেনারেট হচ্ছে। আমি যদি এরকম বলি যে বাড়িধারাতে ম্যাক্সিমাম ইউজার হয়তো এই বাড়িধারাতে যে ইউজাররা আমার এখানে সার্ভিস নিতে আসে তাদের এজ গ্রুপটা হচ্ছে 40 to 60, ওয়াইরাজ আমার যে অর্গানাইজেশন সেটা বেসিক্যালি টিন এজ স্টুডেন্টকে নিয়ে কাজ করে বা টিন এজ মানুষদেরকে নিয়ে কাজ করে। দ্যাট ইজ ওয়াই বাড়িধারাতে হয়তো টিনেজারদের সংখ্যা কম বা ওরা হয়তো এত বেশি না। এই জন্য হয়তো বাড়িধারাতে আমার জেনারেশন সেলস জেনারেশন কম হচ্ছে। আমি এখানে জাস্ট এটা এতটুকু জানতে পারতাম যে জেনারেশন কম হচ্ছে, বাট ডাটা মাইনিং কিন্তু আমাকে যে জিনিসটা করে দিবে সেটা হচ্ছে রিজনটাও বলবে যে জেনারেশন কম হচ্ছে এন্ড দ্যাট ইজ দ্য রিজন। ঠিক আছে, সাপোজ যদি চিন্তা করেন যে আপনার সাপোজ হাতে ব্যথা, সাপোজ আপনার হাতে ব্যথা বা সাপোজ আপনার পায়ে ব্যথা, আপনার এই যে হাতে বা পায়ে ব্যথা এই জিনিসটা ধরেন আপনার হাতে বা পায়ে ব্যথা পেয়েছেন, সো আপনি হাতে বা পায়ে ব্যথা পেয়েছেন এই ইনফরমেশনটা ধরেন আপনি এতটুকু জানেন যে আপনি হাতে বা পায়ে ব্যথা পেয়েছেন। আচ্ছা এক সেকেন্ড, ধরেন আপনি হাতে ব্যথা পেয়েছেন বা পায়ে ব্যথা পেয়েছেন, যেমন আমি কিছুদিন আগে আমার পায়ে প্রচুর ব্যথা পেয়েছিলাম, পরে ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলছে যে পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে। সো এই যে ধরেন পা ভেঙে পায়ে ব্যথা পেয়েছেন, এই পায়ে ব্যথা পাওয়ার ইনফরমেশনটা ডাটা এক্সপ্লোরেশন থেকে পাচ্ছেন, বাট অ্যাকচুয়ালি পায়ে কি সমস্যা এটার জন্য আপনাকে ডেসক্রিপটিভ অ্যানালিটিক্স করতে হবে এবং বা এই জিনিসটার অ্যান্সারটা দিতে পারে ডাটা মাইনিং, যে হোয়াট আর দ্য রিজন দ্যাট ইউর লেগ ইজ হার্টিং। এই রিজনটা দিবে হচ্ছে ডাটা মাইনিং বা এই রিজনিংটা ডাটা মাইনিং করে দিতে পারে। বা ধরেন আপনার কোনো একটা কোম্পানিতে সেলস সেম ভাবে ওইটার সাথে মিলান, যে আমি বলছিলাম যে কোনো একটা ব্রাঞ্চে আমার রেভিনিউ জেনারেশন কম হচ্ছে, রেভিনিউ জেনারেশন কেন কম হচ্ছে এই রিজনটা ডাটা মাইনিং দিতে পারবে। এতটুকু ক্লিয়ার? এটা কি বুঝছি? স্যার, স্যার। ক্লিয়ার? ওকে, এটা যদি ক্লিয়ার হয় দেন নেক্সট স্টেপ হচ্ছে ডাটা প্রেজেন্টেশন। লাইক ওই ডাটা মাইনিং ওই ইনফরমেশনটাকে ডিসক্রাইব করে দেন হচ্ছে ইনফরমেশনটাকে ডিসকভারি করে দেন হচ্ছে আমাকে ডাটা প্রেজেন্ট করে দিল। এই যে ডাটা প্রেজেন্ট করে দিল কিছু ভিজুয়ালাইজেশন টেকনিক ইউজ করে সে আমাকে ডাটাগুলো প্রেজেন্ট করলো গ্রাফিক্যাল ফরম্যাটে খুব সুন্দর করে ওয়েল স্ট্রাকচার ওয়েতে আমাকে প্রেজেন্ট করলো। এই স্ট্রাকচার ওয়েতে যে প্যাটার্ন জিনিসগুলো প্রেজেন্ট করলো, আমি বলছি এই যে ইনফরমেশন গুলোকে প্রেজেন্ট করলো বা ইনফরমেশন গুলোকে প্রেজেন্ট করলো থ্রু থ্রু ভিজুয়াল ডিফারেন্ট ভিজুয়াল, এইটাকে আমি বলতেছি এখন এটাই হচ্ছে আমার ডাটা প্রেজেন্টেশন ফেজ। সো ডাটা প্রেজেন্টেশন ফেজে আমার সুন্দর করে ভিজুয়ালি ডাটাগুলোকে শো করতেছে। এগুলো হচ্ছে আমার প্যাটার্ন। এই যে মনে মনে আছে বলতেছিলাম যে প্যাটার্ন ইভালুয়েশনের কাজ বিজনেস অ্যানালিস্ট করে, তো এইখানে এই ডাটার রিপ্রেজেন্টেশনটাকে জাজ করার কাজ বা এই ডাটা প্রেজেন্টেশন যেটা করছি সেটাকে ইভালুয়েট করার কাজ করে হচ্ছে আমার বিজনেস অ্যানালিস্ট। সো বিজনেস অ্যানালিস্ট এই ডাটা প্রেজেন্টেশন থেকে প্যাটার্ন গুলাকে দেখবে, প্যাটার্ন গুলাকে দেখে সে হয়তো পার্টিকুলার একটা ডিসিশন মেক করবে। লাইক এখানে যদি এখানে ডিসিশনটা কি হবে বলেন তো? আগে আমি একটা ডিসিশন নিচ্ছিলাম, লাইক এখান থেকে যখন আমি ডিসিশন নিচ্ছিলাম তখন আমি ডিসিশন বলতেছিলাম যে আমার বাড়িধারায় যে ব্রাঞ্চটা আছে ওইখান থেকে যেহেতু সেলস জেনারেশন কম হচ্ছে ওই ব্রাঞ্চটা আমি বন্ধ করে দিব। বাট এখন আমি ডিসিশন নিব যে বাড়িধারা ব্রাঞ্চে আমার জেনারেশন কম হচ্ছে, সেলস জেনারেশন কম হচ্ছে এবং জেনারেশনটা কম হচ্ছে বিকজ অফ দ্য রিজন অফ যে আমার ওইখানে ম্যাক্সিমাম ইউজার হচ্ছে সাপোজ অন্য একটা গ্রুপের অন্য একটা এজ গ্রুপের। দ্যাট ইজ ওয়াই এখন আমি কি ডিসিশন নিব, এখন হয়তো আমি একটা ডিসিশন নিব যে আমি এই পার্টিকুলার 40 to 60 ইয়ার্স অফ এজের মধ্যে যে আমার ইউজার গ্রুপটা আছে তাদেরকে নিয়ে কাজ করার জন্য বা তারা যাতে ইন্টারেস্টেড হয় সেই জন্য হয়তো তাদের জন্য কিছু একটা অফার দিব, তাদের জন্য কোনো একটা ব্যবস্থা করব। ঠিক আছে, এই দুইটা জিনিস কি বুঝছেন? ইয়েস স্যার। লাইক এখানে যে ফেজটা হচ্ছিল এখানে আগে ডাটা মাইনিং আসার আগেও কিন্তু আমরা অনেক ধরনের ডাটা নিয়ে কাজ করতাম, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতাম, বাট তখন কিন্তু আমি অ্যাকচুয়াল রিজনটা জানতাম না, আমি হয়তো ডিফারেন্ট অপশনকে ট্রাই আউট করতাম। লাইক আমার এই জিনিসটা ক্লিক করতেছে না, লাইক আমি একটা পার্টিকুলার সাবজেক্টে ভর্তি হয়েছি, আমি ভালো রেজাল্ট করতে পারছি না, তখন আমি ট্রাই করলাম ঠিক আছে আমি একটু অন্য সাবজেক্টে যাই।
বাট অন্য সাবজেক্টে যাওয়া কিন্তু একটা সলিউশন না। আপনি একটা অন্য সাবজেক্টে গেলেন, অন্য সাবজেক্টে গেলে দেখলেন যে সাবজেক্টটাতে চুজ করলেন সেই সাবজেক্টটা আপনার ভালো লাগতেছে না, সেই সাবজেক্টটাতে আপনি ভালো করতে পারছেন না। অ্যাকচুয়ালি আপনার আসল সলিউশনটা হচ্ছে এইটা, যে অ্যাকচুয়াল রিজনটা খুঁজে বের করা এবং সেই রিজনটা অনুযায়ী কাজ করা। লাইক আপনার কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে ভর্তি হলেন, আপনি মার্কেটিং এ ভর্তি হলেন, আপনি পরে দেখলেন মার্কেটিং ভালো লাগতেছে না, আপনি হয়তো অন্য একটা সাবজেক্টে গেলেন, বিবিএ জেনারেলে গেলেন, বিবিএ জেনারেলে গিয়েও দেখলেন বিবিএ ভালো লাগতেছে না, জেনারেল ভালো লাগতেছে না। বাট আপনার শুরুতে যদি এই কাজটা করতেন, যে এই জিনিসটা অ্যানালাইজ করতেন যে কেন আমার আপনার বিবিএ জেনারেল মার্কেটিং ভালো লাগছে না, এই রিজনটা যদি আগে থেকেই বের করতেন, তখন হয়তো আপনি যখন অন্য অপশন চুজ করতেন, হয়তো আপনার অন্য অপশন চুজ করা লাগতো না, তখন আপনি বুঝতেন যে এটা রিজন হচ্ছে এইটা, যে আমি এই কারণে ভালো লাগতেছে না, এবং আমার ভালো লাগানোর জন্য হয়তো এই কাজ করা যেতে পারে, এইভাবে হয়তো ক্যারিয়ারটাকে ইয়া করা যেতে পারে, ফোকাস করা যেতে পারে, এইভাবে হয়তো চিন্তা করা যেতে পারে। এটা একটা সলিউশন। আরেকটা সলিউশন হচ্ছে আমি এখান থেকে রিকোয়ার্ড নলেজ নিয়ে অন্য একটা সাবজেক্টে গেলাম। ঠিক আছে, দেখেন দুইটা কিন্তু ডিফারেন্ট প্রসেস। এখান থেকে টোটালি আপনি অপশনটাকে অন্য একটা অপশন ট্রাই করতেছিলেন, আপনি জানতেন না কেন অপশন ট্রাই করতেছেন, ওয়্যারএস এখানে যখন আপনি অন্য একটা অপশন ট্রাই করছেন, ইউ অলরেডি নো দ্যাট হোয়াট আর দ্য মেইন রিজনস। ওকে, সো বেসিক্যালি যদিও পরীক্ষায় আপনাকে এত ডিটেইলস অ্যানালাইসিসে বলতে হবে না, মানে এটা জাস্ট আপনাদেরকে আমি বোঝানোর জন্য বলতেছি এত কথা, বাট এইটা হচ্ছে ওভারঅল প্রসেস। পরীক্ষা যদি আসে আপনি জাস্ট এই পিরামিডটা ড্র করে হয়তো একটু বলবেন যে কোন প্রসেসে কি কাজ হয়। এতটুকু কি সবাই ক্লিয়ার? স্যার, ডাটা মাইনিং এর কাজটা কি কোনো ডাটা অ্যানালিস্ট করে নাকি কোনো ডাটা মাইনিং ইঞ্জিন করে? ডাটা মাইনিং এর কাজটা হচ্ছে বেসিক্যালি ডাটা মাইনিং এর কাজটা ডাটা ইঞ্জিন করে, বা আমি কম্পিউটার দিয়ে করাই। বাট এই কম্পিউটার দিয়ে কাজটা যে হচ্ছে, এই কাজটাকে মনিটর করার জন্য হচ্ছে ডাটা অ্যানালিস্ট। বেসিক্যালি ডাটা মাইনিং ডাটা অ্যানালিস্টই করে, বাট বেসিক্যালি ব্যাপারটা এরকম যে অ্যানালিস্ট ইজ দ্য পারসন হু ইজ রেসপন্সিবল ফর ডিজাইনিং দ্য ডাটা মাইনিং ইঞ্জিন। ওকে, সো বেসিক্যালি ডাটা মাইনিং এর কাজটা ডাটা অ্যানালিস্টই করে, মানে এটা কোনো অটোমেটেড প্রসেস না। সো একটা অ্যানালিস্ট যেটা করে, ডাটা মাইনিং ইঞ্জিন ডিজাইন করে। সো ইঞ্জিন ডিজাইন, ওই ইঞ্জিন হচ্ছে এই ডাটা মাইনিংটা করতেছে। এই ডাটা মাইনিংটা করার জন্য ইঞ্জিনটা হচ্ছে ডাটা অ্যানালিস্ট করছে। এতটুকু কি সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এতটুকু যদি সবার ক্লিয়ার হয়, আমি হচ্ছে ক্লাসরুমে একটা অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য, অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় নাই, এবং অ্যাটেন্ডেন্স নিতে অনেক সময় লাগে, 10-15 মিনিট সময় লাগে, যেহেতু আপনারা এখন অনেক স্টুডেন্ট। আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, আমি গুগল ক্লাসরুমে আমি একটা ফর্ম শেয়ার করে দিচ্ছি, গুগল ফর্ম। সেকশন বি এর অ্যাটেন্ডেন্স যেভাবে নিয়েছি, সেকশন এ অ্যাটেন্ডেন্স যেভাবে নিয়েছি, সেম ভাবে আপনারা সেম একটা ফর্ম শেয়ার করে দিচ্ছি। আপনাদের কাজ হচ্ছে এই ফর্মে হচ্ছে ইনফরমেশন দিয়ে দেয়া। সেই ফর্মটা আমি দিয়ে দিচ্ছি ক্লাসরুমে। সো এই ফর্মটা যদি আমি একটু দেখাই, এই ফর্মে কি করতে হবে আপনার, এই ফর্মে আপনার নেম, ইমেল দিতে হবে, নেম দিতে হবে এবং আইডি দিতে হবে, এবং এই তিনটে ইনফরমেশন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনার অ্যাটেন্ডেন্সটা রেকর্ডেড হয়ে যাবে। ঠিক আছে, সবাই বুঝছেন? হ্যালো, জি স্যার। স্যার ক্লাসরুমে পোস্টটা দিয়ে দিয়েছি, এটা দিয়ে দিয়েছি, এই ফর্মের লিংক দিয়ে দিয়েছি। সো এই ফর্মের লিংকে যান, এইখানে জাস্ট নেম আইডি আর ফোন নাম্বার, নেম আইডি আর ইমেলটা দিয়ে দেন। ওকে, হ্যাঁ, কোশ্চেনটা বলেন। হ্যাঁ, কার কোনো কোশ্চেন আছে? স্যার 957 এম এ যেটা দিচ্ছেন ওইটাই কি লিখতে হবে, মানে 957 এম এ যেটা দিচ্ছেন আর কি? সরি, 957 এম এ যেটা দিচ্ছেন অ্যাটেন্ডেন্স না না ওইটাই না কি? না 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 না, ওটা বাদ, ওটা ডিলিট করে দিচ্ছি। নতুন আরেকটা দিছি, দেখেন 957 AM এ যেটা দিচ্ছি এটা বাদ, নতুন আরেকটা দিয়েছি, একটা 28-এ যেটা দিয়েছি ওইটা ফিল আপ করবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? হ্যালো, ইয়েস স্যার। ওকে, কারো কোনো কোশ্চেন আজকের ক্লাস নিয়ে? নেক্সট ক্লাসে আমরা ডাটা মাইনিং এর আরো কয়েকটা মডিউল, সাব মডিউল দেখবো। আজকের ক্লাস নিয়ে ওভারঅল কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, ওকে, আই হোপ আজকের ক্লাসে কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।